নীলার ফোন বন্ধ শুনে আরশি কিছুটা চমকে উঠল। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রৌদ্র আরশির দিকে এগিয়ে এসে দাঁড়াল। আরশি খানিকটা রেগে উচ্চস্বরেই কাসফিয়াকে বলল, তুই কেন বারবার নীলু ফোন দিচ্ছিস বুঝতে পারছি না। ওকে একটু একা ছেড়ে দে তো কাসফি। রৌদ্র চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে তাকাতেই আরশি নিজেকে সামলিয়ে নিল। নিম্ন স্বরে আমতা আমতা করে বলল, মানে তুই শুধুই চিন্তা করছিস? নীলুর সাথে আমার কথা হয়েছে, ওর ফোনে চার্জ নেই। তাই বললাম তুই বারবার ওকে ফোন করিস না। আমি এখন রাখছি, তুই ঘুমিয়ে যা এখন। আরশি একদমে কথাগুলো বলেই তাড়াতাড়ি ফোন কেটে দিল। কাসফিয়াকে কিছু বলার সুযোগই দেয়নি। কাসফিয়া আরশির এমন অদ্ভুত ব্যবহার দেখে বোকা বনে গেল। ফোন হাতে নিয়ে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। পরক্ষণেই সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলল। হয়তো রৌদ্রর সাথে আছে তাই এমন অদ্ভুত আচরণ করেছে, এটা ভেবেই কাসফিয়া আর চিন্তা করল না। আরশি ফোন রেখেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নীলাকে বারবার করছে শুনে আরশি নিজের অজান্তেই কাসফিয়ার উপর রেগে গিয়েছিল। রৌদ্র আরশির দিকে তাকিয়ে বলল, নীলা ঠিক আছে তো? আপনার সাথে কথা হয়েছে সত্যি? আরশি মাথা নাড়িয়ে না জানাল। তাহলে আপনি মিথ্যে বললেন কেন? এই সিচুয়েশনে কি আপনার চিন্তা হচ্ছে না আপনার ফ্রেন্ডের জন্য? আরশি চমকে উঠে রৌদ্রকে জিজ্ঞেস করল, আপনি কিভাবে বুঝলেন এইসব? আমি তো আপনাকে পুরোপুরি কিছুই বলিনি। রৌদ্র গম্ভীর গলায় বলল, যতটুকু বলেছেন তাতেই বুঝতে পেরেছিলাম কি হয়েছে, আর এখন শিওর হয়ে গেলাম কার সাথে কি হয়েছে। আরশি ছোট্ট করে বলল, ওহহ, এখন কি করবেন? নীলার বাসায় যাবেন? আরশি নির্লিপ্ততাভাবে জিজ্ঞেস করল, নীলুর বাসায় যাব কেন? রৌদ্র ভ্রু কুঁচকে চিন্তিত গলায় বলল, উনি যদি খারাপ কিছু করে ফেলেন। রৌদ্রর কথা আরশি মাথা নিচু করে কিছুটা সময় চুপ করে রইল। মনে মনে নানান রকম হিসেবনিকেশ করে মাথা তুলে রৌদ্রর দিকে তাকাল। শান্ত গলায় বলল, হুহ, নীলু এমন কিছু করবে না আমি জানি। কথাটা বলেই আরশি আগের জায়গায় গিয়ে বসে পড়ল। রৌদ্র আরশির পাশে এসে বসল। দুজনেই চুপ করে আছে। রৌদ্র আরশির থেকে নরদ সরিয়ে ছোট করে একটা নিঃশ্বাস ফেলল। আরশি আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদটা কালো মেঘে ঢেকে আছে এখন। বাতাসও বইছে না। কেমন জেনে এক গুমোট থমথমে পরিবেশ হয়ে গেল মুহূর্তের মধ্যেই। যে মানুষটা অন্যের সুখের কথা ভেবে নিজের কষ্ট লুকিয়ে রাখে, অন্য কাউকে কিছু বুঝতে না দিয়ে হাসিমুখে ঘুরে বেড়ায়, আর যাই হোক সেই মানুষটা কখনো নিজের ক্ষতি করার মতো বোকামি করতে পারবে না আমি জানি। নীলুকে হয়তো এতদিন বোকাশোকা ইমোশনাল মেয়ে মনে হয়েছে সবার। হয়তো এখনো সবাই তাই ভাবে, কিন্তু আমি দেখেছি ওর ভিতরের অন্য এক রূপের অস্বস্তি। নিজেকে সব সিচুয়েশনে সামলিয়ে নেওয়ার মতো শক্ত মানসিকতা আছে ওর মধ্যে। তাই ওকে নিয়ে আমি চিন্তা হচ্ছে না। এই মুহূর্তে হয়তো একা একা বসে অঝরে চোখে পানি ফেলছে। প্রচণ্ড কষ্ট পাচ্ছে। একদমই ভেঙে পড়েছে এই মুহূর্তে। হয়তো সারাদিন অভিনয় করে ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখন নিজেকে অন্ধকার রুমে বন্দি করে রেখেছে নীলু। কারো সাথে যেন কথা বলতে না হয় সেই জন্যই ফোন অফ করে রেখেছে। রৌদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে আরশির সব কথা শুনল। আরশি মতো বেখেয়ালি মেয়ে তার ফ্রেন্ডদের ব্যাপারে এত বেশি খেয়াল রাখে, সেটা দেখে রৌদ্র ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে গেল। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রৌদ্র আরশির গম্ভীর মুখে। বাহহ, আপনি তো খুব বড় হয়ে গেছেন মিস আরু। জ্ঞানী মানুষের মতো করে কথা বলা শিখে গেছেন। আরশি ভ্রু বাঁকিয়ে রৌদ্রর দিকে তাকাল। চটপটিয়ে বললে উঠল, কেন এত দিন কি আমাকে বাচ্চা মনে হয়েছে নাকি? আপনার মতো পিচ্চি মেয়েকে আর কী বা মনে হতে পারে?
আরশি ক্ষিপ্ত হয়ে কর্কশ গলায় বলল, আপনি কিন্তু বড্ড বেশিই বাড়াবাড়ি করছেন ডক্টর। রৌদ্র উঠে দাঁড়িয়ে হাত দিয়ে শরীরর ঝেড়ে নির্লিপ্ততা কণ্ঠে বলল, বাচ্চাদের মতো ঝগড়াঝাটি না করে এখন বাসায় চলুন। বাচ্চাদের বেশি রাত পর্যন্ত বাহিরে থাকা ঠিক না। আরশি প্রচণ্ড রেগে বসা থেকে উঠেই রৌদ্রর দিকে তেড়ে গেল। কিন্তু হলো তার বিপরীতে। এলোমেলোভাবে পা ফেলতে গিয়ে তাল সামলাতে না পেরে পেছনের দিকে ঝুঁকে পড়ল। আরশি পড়ে যেতে নিলেই রৌদ্র আরশির ডান হাত শক্ত করে ধরে ফেলে। আরশি ভয়ে চোখমুখ খিচে বন্ধ করে ফেলে। রৌদ্র একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, এবার নিজেই প্রমাণ পেয়ে গেলেন আপনি যে একটা বাচ্চা। শুধু বাচ্চা না, বেখেয়ালি বাচ্চা। রৌদ্র কথাটা বলেই আরশির হাত টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। আরশি সোজা হয়ে দাঁড়িয়েই চোখ খুলে ফেলল। নিজেকে রৌদ্রর এতটা কাছে দেখে হকচকিয়ে পেছনে ফেরোতেই হাতে টান পড়ল। রৌদ্র আরশির হাত এখনো ধরে রেখেছে, মুগ্ধ নয়নে তাকিয়ে তার রুদ্রাণীর দিকে। রৌদ্র হাত ছেড়ে দিতেই আরশি লজ্জায় মাথা নিচু করে গটগট করে রাস্তার দিকে এগিয়ে গেল। রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে আরশির পেছনে পেছনে যেতে লাগল। ঘুটঘুটে অন্ধকার রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে নীলা। দু হাঁটুতে মুখ গুজে দিয়ে হিচকি তুলে কান্না করে যাচ্ছে অনবরত। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝেতে পড়ে আছে ভাঙাচোরা মোবাইলের এক একটা টুকরো। বিছানার পাশের টেবিলেই রাখা আছে খাবার, ঠিক যেমনটা দিয়ে গিয়েছিল তেমনই আছে। কান্নাকাটি করার বেশ কিছুক্ষণ পর মাথা তুলে তাকাল নীলা। চোখগুলো রক্ত লাল বর্ণ ধারণ করেছে। চোখ মুখ ফুলে চেহারা যেন একদমই অন্য রূপে পরিণত হয়ে গেছে। তবুও খুব স্নিগ্ধ লাগছে, মায়াবী লাগছে। দুধেয়ালতা গায়ের চামড়ায় কান্নার ফলে লালচে আভা ফুটে উঠেছে। এই মুহূর্তে নীলা দেখলেই হয়তো যে কেউ মুগ্ধ হয়ে যাবে। কান্নার পর মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়, এটা নীলা দেখলেই প্রমাণিত হবে। নীলাকে দেখে সবাই মুগ্ধ হলেও হয়তো তার ভালোবাসার মানুষটাই মুগ্ধ হবে না। তার ভালোবাসা মানুষ তো এখন অন্য কারো ভালোবাসায় মুগ্ধ। নীলা দু হাত দিয়ে চোখ মুখ মুছে চুলগুলো ঠিক করে নিল। নিজেকে সামলিয়ে মেঝে থেকে উঠে বারান্দায় চলে আসল। দু হাত রেলিংয়ের উপর রেখে আকাশের দিকে অপলক চোখে তাকিয়ে আছে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে একটা মুচকি হাসি দিয়ে সুর তুলে গান গাইতে লাগল। জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাব কখন কে জানে। জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাব কখন কে জানে। দূরে যাও, সরে যাও, রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাব না। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাব না। সোজা সাতটা একথা সত্য কথা বলি, তোমায় ভীষণ রকম ভালোবাসি। হাজার যুদ্ধ ভয় গেছে মনে, তোমায় এই কথা বলবো বলে। বলা হয়নি কথা কি ছিল এই মনে, বলা হয়নি কথা কি ছিল এই মনে। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাব না। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। প্রিয় রুদ্রাণী, রুদ্রাণী কখনো আমাবস্যার চাঁদের মতো আধার হয়ে থাকে না। রুদ্রাণী তো রোদের মতো জ্বলজ্বল করে জ্বলে ওঠে, চারপাশ আলোতে উজ্জ্বল করে তোলে। আমি জানি আমার এই রুদ্রাণী কখনো আমাবস্যার মতো মন খারাপ করে থাকবে না। রোদের মতো হাস্যজ্জ্বল হয়ে সবাইকে আলোকিত করে তুলবে। ইতি। রৌদ্র। সকাল প্রায় 6টায় আরশির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই নীলার কথা ভেবে মন খারাপ করে ফেলে। মনটা একটু হালকা করতেই বারান্দায় আসে। সকালের স্নিগ্ধতায় নিজেকে বিলিয়ে দিচ্ছে।
আনমনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রুমে আসবে তখনই রৌদ্রর নীল রঙের চিরকুট মেঝেতে পড়ে থাকতে দেখে। হয়তো কাল রাতেই চিরকুটটা দিয়েছে। চিরকুটটা পড়েই আরশির ঠোঁটের কোণে তৃপ্তি তৃপ্তি ভরা হাসি ফুটে উঠেছে। চোখ বন্ধ করে লম্বা লম্বা করে 3 বার শ্বাস নিল। চিঠিটা পড়ে এই মুহূর্তে নিজের মনের মধ্যে প্রচণ্ড ভালো লাগা অনুভব করল। ছোট্ট একটা চিরকুট হলেও এর কয়েক লাইন পড়েই যেন মনোবল ফিরে পেল আরশি। সে বুঝে গেছে এখন তাকে কি করতে হবে। আরশি রুমে এসে দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল। কাসফিয়ার ফোনে ছোট্ট একটা মেসেজ দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল তার গন্তব্যের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে এসেই থমকে দাঁড়িয়ে গেল আরশি। মনে মনে কিছু একটা ভেবে আবারও রুমে এসে পড়ল। দ্রুত পায়ে বারান্দায় গিয়ে গোলাপ গাছ থেকে নতুন ফুটন্ত সবগুলো তাজা ফুল ছিঁড়ে সাইড ব্যাগে সুন্দর করে নিয়ে নিল। পাশের বারান্দায় এক ঝলক তাকিয়ে আবারও বেরিয়ে গেল রুম থেকে। ঘড়িতে তখন 7টা বেজে 10 মিনিট। আরশি টাইম দেখে একটা বড় শ্বাস নিয়েই কলিং বেলে চাপ দিল। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। পরপর 3 বার কলিং বেল বাজানোর পর দরজা খুলে গেল। আরশি একটা মনকাড়া হাসি দিয়ে সালাম বিনিময় করল। সরি আন্টি, সকাল সকাল তোমার ঘুম ভেঙে দিলাম। মিসেস রোজা বেগম খানিকটা কড়া শাসনের স্বরে বললেন। এক থাপ্পড় দিব ফাজিল মেয়ে। সরি বলছিস কেন? আয় ভিতরে আয়। আরশি ভিতরে এসে নম্রতার সাথে বলল। আসলে আন্টি আমি নীলুর কাছে এসেছিলাম। ও কি এখনো ঘুমাচ্ছে? রোজা বেগম চিন্তিত গলায় বললেন। আর বলিস না আরশি, কাল সন্ধ্যা থেকেই রুমের মধ্যে বসে আছে। ওর নাকি প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমাকে বলেছে আমি যেন ডাকাডাকি করে ডিস্টার্ব না করি। আরশি নীলার আম্মুর অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। ওহহ আচ্ছা, নীল কবে আসবে আন্টি? আজ অথবা কালকেই চলে আসবে। নীল তো যেতেই চায়নি, ওর আব্বুই তো জোর করে নিয়ে গেছে অফিসের কাজে। যাই হোক তুই যা নীলার রুমে, আমি যাই ফ্রেশ হয়ে নাস্তা বানাই। আরশি মাথা নাড়িয়ে নীলার রুমের দিকে পা বাড়াল। দরজা খুলে রুমের ভিতরে আসল। পুরো রুমে নজর বুলিয়ে নিল একবার। বারান্দার দরজা খোলা, মেঝেতে ফোনের ভেঙে যাওয়া টুকরো পড়ে আছে। আর বিছানার মাঝে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে নীলা। এলোমেলো চুল আর ফোলা ফোলা চোখ মুখ দেখেই আরশি সব বুঝে গেল। মেয়েটা সারারাত নির্ঘুম কেঁদে কেটেই পার করেছে। আরশি নীলার বিছানার পাশে এসেই চেঁচিয়ে ডাকল। নীলু, ই নীলু, আর কত ঘুমাবি, ওঠ এবার। ই নীলু। আরশির ডাকে নীলা ধরফরিয়ে উঠে বসল। চোখ কচলিয়ে আরশিকে দেখেই হতভম্ব হয়ে গেল। দেয়াল ঘড়িতে একবার সময় দেখে বিস্ময় নিয়ে আরশির দিকে তাকাল। এই সময় আরশিকে দেখে কিছুটা অবাক হয়েছে নীলা। আরশি নীলার দৃষ্টি পাত্তা না দিয়ে ব্যাগ থেকে সবগুলো ফুল বের করল। সুন্দর করে সবগুলো ফুল একসাথে মিলিয়ে তোড়ার মতো করে নিল আরশি। আর নীলা হতবাক হয়ে দেখছে আরশির কাজ। কোনো কথা বলছে না। আরশি ফুলগুলো হাতে রেখেই নীলার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল। আমি জানি নীলু, আমি তোকে যেই কষ্টের মুখোমুখি করিয়েছি সেটা সহজে ভুলে যাওয়া সম্ভব না। তবুও আমি চাই তুই যেন আগের মতো হয়ে যাস। কখনো কষ্ট পেলে সেটা সবার থেকে লুকিয়ে রাখলেও অন্তত আমার সাথে অভিনয় করিস না প্লিজ। কষ্ট পেলে কান্না আসলে তুই আমার সাথে শেয়ার করিস। প্রয়োজনে আমরা দুজন মিলে একসঙ্গে বসে কান্না করব। তবুও সবকিছু মনের মধ্যে চেপে রাখিস না। আমাকে তো তুই নিজের সবথেকে কাছের ফ্রেন্ড ভাবিস, তাহলে আমার সামনে কেন এত অভিনয় করে বেড়াস নীলু? নীলা অশ্রুসিক্ত চোখে আরশির দিকে আছে। নোনা পানিতে ভরে উঠেছে তার দুটি চোখ। হয়তো এখনই গাল গড়িয়ে পড়বে। আরশি নীলার দিকে ফুলগুলো এগিয়ে দিয়ে বলল।
ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছিস তো কি হয়েছে, আমি আছি তো। উইল ইউ বি মাই সোলমেট? নীলু। নীলার এবার চোখের জল ছেড়েই দিল। কান্নারত অবস্থাতেই ঠোঁটে হাসির রেখা ফুটে উঠেছে আরশির পাগলামি দেখে। আরশির নীলার পাশে বসতেই নীলা আরশিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে দিল। আরশি নীলার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। কিছুটা সময় পর নীলা নিজেকে সামলিয়ে নিয়ে সোজা হয়ে বসে আরশির হাত থেকে ফুলগুলো নিয়েই একটা মিষ্টি হাসি উপহার স্বরূপ দিল। আরশি মুখে কিছুটা গম্ভীর ভাব এনে বলল, এই আদ্রাফ হারামি নেই তাতে কি দেখিস, আমি তোর জন্য রাজপুত্র খুঁজে বের করব। জাস্ট কিছুটা দিন অপেক্ষা কর, তুই আর আমার হবু দুলাভাই হবে বেস্ট কাপল। তোরা দুজন যখন রাস্তা দিয়ে হেঁটে যাবি তখন মানুষ তোদের দেখে জ্বলবে আর মমতাজের গান গাইবে, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, তুই শুধু অপেক্ষা কর নীলু। আরশির কথা শুনে নীলা খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে আরশির পিঠে একটা চাপড় মেরে বলল, হারামি চুপ কর তুই, এসব কি কথা বলছিস? তুই মিলিয়ে নিস আমার কথাটা। নীলা আরশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোকে অনেক অনেক ধন্যবাদ আশু, তুই সকাল সকাল আমার মন ভালো করে দিলই। বসো তুই, আমি রেডি হয়ে আসি, আজ আমরা দুজন অনেক ঘুরব। নীলা কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে লাগল। আরশি কিছুটা ক্ষেপে গিয়ে চেঁচিয়ে বলল, আর কখনো আমাকে ধন্যবাদ বললে তোর দাঁত ফেলে দিব নীলু। নীলা একটা ভেঙচি কেটে ওয়াশরুমের চলে গেল। মেঘলা বিকেল, চারপাশে অন্ধকার আর আকাশে কালো মেঘের খেলা হচ্ছে। শরীর কেঁপে ওঠার মতো হিমশীতল বাতাস বইছে। আরশি বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে। কোমর পর্যন্ত চুলগুলো বাতাসে উড়িয়ে দিচ্ছে। পরনে নীল রঙের কামিজ আর সাদা রঙের ওড়নাটাও বাতাসের সাথে তাল মিলিয়ে হেলেদুলে নড়ছে। আরশি চোখ বন্ধ করে এই শীতল পরিবেশ অনুভব করছে। আজ আরশির মনটা বড্ড বেশিই ভালো। নীলাকে আগের মতো হাস্যজল দেখে বেশ স্বস্তি পেয়েছে। সারাসকাল নীলার সাথে ঘুরে ফিরে বাসায় পৌঁছে কাসফিয়াকে পেল না। কাসফিয়া বেরিয়েছে আদ্রাফের সাথে ঘুরতে। আরশি তো এটাই চেয়েছিল সবাই যেন নিজেদের মতো করে হাসি খুশি থাকে। রৌদ্র বারান্দায় এসে আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখেই একটা মুচকি হাসি দিল। রেলিংয়ের পাশে এসে আরশির দিকে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়াল। আরশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা বলে উঠল, মিস আরু নিচে আসুন। আরশি চমকে উঠে ফতাফত চোখ মেলে রৌদ্রর দিকে তাকাল। রৌদ্র দেখে আরেক দফায় চমকে উঠল আরশি। মুচকি হাসি দিয়ে পকেটে দুহাত গুজে নীল রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তাকে নীল রঙের শার্টে দেখার চেয়ে বেশি অবাক হয়েছে এই গম্ভীর মানুষটার মুখে হাসি দেখে। আরশির চাহনি দেখে মনে হচ্ছে রৌদ্রর মুখে হাসি দেখাটা খুবই অবিশ্বাস্য কিছু। আরশিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রৌদ্রর ঠোঁটের হাসিটা আরও প্রসারিত করে বলল, আমাকে দেখার আরও অনেক সুযোগ পাবে আরও। আরশি থামকাল, চোখের আকার বিস্ময় গোলাকৃতি ধারণ করল। গলার কাছে আটকে আসতে লাগল নিঃশ্বাস। রৌদ্র এভাবে তুমি সম্বোধন করে কথা বলছেন কেন? আর মুচকি হাসছেনই বা কেন? আরশি জ্ঞানশূন্য হয়ে গেছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না। রৌদ্রর এমন ব্যবহারে আরশির গলার স্বর যেন কৌতূহলের নিচে চাপা পড়ে আছে। কানে ভেসে আসছে রৌদ্রর শান্ত শীতল কণ্ঠ, কি হলো মিস আরু? কোথায় হারিয়ে গেলেন? আরশির হুঁশ ফিরল। চোখ জোড়ায় কৌতূহলের রেশ। একটা জোরালো শ্বাস ফেলে বলল, না কিছু না। রৌদ্রর হাসল। ডান হাতে কপালের উপর আছড়ে পড়া চুলগুলো পেছনে ঢেলে দিল। নম্র কণ্ঠে বলল, 5 মিনিট সময় দিচ্ছি, নিচে আসুন।
রৌদ্র কথা শেষ করেই চলে গেল, বরাবরের মতো আরশির প্রত্যুত্তরে অপেক্ষা না করে। আরশির বড় বড় চোখগুলোতে বিস্ময়ের তারা খেলে গেল। আজও আবার বাহিরে যেতে বলছে তাকে? কিন্তু আজ আবার কেন? আরশি ফুস করে নিঃশ্বাস ছাড়ল। ধপধপ পায়ে রুমে চলে আসল। সাদা রঙে ওড়নাটা বড় করে মাথায় ঘোমটা টেনে দিল। টেবিলের উপর থেকে ফোন নিয়ে বেরিয়ে পড়ল। রৌদ্র একটা কালো রঙের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজ তার মুখের ভাবভঙ্গি প্রকাশ পাচ্ছে। এক নজর তাকালেই তার হাসি মাখা ঠোঁটের দিকে সর্বপ্রথম নজর পড়বে। আরশি রৌদ্রর দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে এগিয়ে আসল। গাড়িতে উঠুন মিস আরু। আরশি সন্দিহান কণ্ঠে বলল। আপনার বাইক কোথায়? গাড়ি কেন আজ? বর্ষাকাল আসছে তাই আম্মু গাড়ি পাঠিয়েছে যেন বাইকে ভিজে ভিজে কোথাও যেতে না হয়। আরশি ছোট্ট করে বলল। ওহহ। আরশি গাড়িতে উঠে বসল বিনা বাক্য ব্যয়ে। রৌদ্র গাড়িতে উঠে ড্রাইভ শুরু করল। একটু পরপর আর চোখে তাকাচ্ছে আরশির দিকে। বাতাসে আরশির ঘোমটা পড়ে গেছে। চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। আরশি চোখে মুখ প্রচণ্ডভাবে অস্বস্তির প্রকাশ ঘটাচ্ছে। বেসামাল চুল আর রৌদ্রর বারবার আর চোখে তাকানো সব মিলিয়ে আরশি পড়েছে ভয়ঙ্কর অস্বস্তির সাগরে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়েছে। কিছুটা পথ যেতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হল। জানালা দিয়ে বৃষ্টির পানি আরশির মুখ ছুঁয়ে দিচ্ছে। বৃষ্টির ঠান্ডা পানিতে আরশির শরীর কিছুটা কেঁপে উঠল। তবুও আরশি জানার কাজ তুলছে না। আরশির মন খুব করে চাইছে এই বৃষ্টির মাঝে নিজেকে হারিয়ে দিতে। আরশির মনের সেই ইচ্ছে যেন রৌদ্রর মনেও হানা দিল। নির্জন এক ফাঁকা রাস্তায় এসেই গাড়ি থামিয়ে দিক। পিচঢালা সরু রাস্তা আর দুপাশে বড় বড় গাছ, তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। রৌদ্র গাড়ি থেকে নেমে গেল। আরশি চমকে রৌদ্রর দিকে তাকাল। বৃষ্টির বেগ আগের থেকে খানিকটা বেড়ে গেছে। রৌদ্রর পুরো শরীর ভিজে একাকার হয়ে যাচ্ছে। গাড়ির জানালার কাছে এসে ঝুঁকে আরশিকে বলল। বৃষ্টি আমার খুব বেশি পছন্দ, তাই বৃষ্টিতে ভেজার সুযোগ পেলে কখনো হাতছাড়া করি না। মনের কোনো ইচ্ছে পূরণ করার সুযোগ পেলে তা নিয়ে ভাবতে নেই। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই সেই ইচ্ছে পূরণ করে ফেলতে হয়। রৌদ্র শেষের কথাগুলো আরশিকে উদ্দেশ্য করে বলেছে তা আরশির বুঝতে বাকি রইল না। আরশি কোনো কিছু না ভেবেই গাড়ি থেকে নেমে পড়ল। গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিল। গাড়ি থেকে কিছু দূরে গিয়েই চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করতে লাগল। রৌদ্র মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আরশির দিকে। মিস আরু, আমি আপনাকে বিয়ে করতে চাই। রৌদ্রর মুখে আচমকা এমন কথা শুনে আরশি বৃষ্টির মাঝেই চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে রৌদ্রর দিকে তাকাল। রৌদ্র এই কথা কেন বলবে? হয়তো ভুল শুনেছি, বৃষ্টির কারণে তো তেমন কিছু ভালো করে শোনাও যাচ্ছে না। আরশি এসব ভেবেই আর পাত্তা দিল না। কিন্তু না, আরশির ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে আবারও একই কথা কানে ভেসে আসলো, তবে কিছুটা ভিন্নভাবে। তীরের মতো কানে এসে আঘাত করল এবারের কথাটা। আরু, আমি তোমাকে বিয়ে করতে চাই। পিচঢালা রাস্তার ঠিক মাঝে দুটি মানব বৃষ্টির পানিতে কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির এই শীতল পানি ছুঁয়ে দিচ্ছে তাদের শরীর আর মন দুটোই। রৌদ্রর নীল রঙের শার্ট ভিজে লেপ্টে লেগে আছে তার দীর্ঘ শক্তপোক্ত দেহে। আরশি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রৌদ্রর ঠোঁটের কোণে লেগে থাকা অমায়িক হাসির দিকে। এই লোকটা এত সুন্দর করে হাসতে পারে এটা আরশির জানা ছিল না। আরশি বেশ খানিকটা সময় পর হুঁশ আসতেই তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল। আমি তোমাকে বিয়ে করতে চাই আরু। আরশি থমকে গেল। বজ্রপাতের মতো ঝাটকা খেল। মাথাটা ধপধপ করছে। চোখ কেমন যেন ঝাপসা হয়ে উঠেছে।
কৌতূহল ভরা চোখে রৌদ্রকে দেখছে। আরু। রৌদ্রর ডাকে আরশি সম্বিত ফিরে পেল। চোখ ফিরিয়ে নিল রৌদ্রর দিক থেকে। প্রচণ্ড অস্থিরতায় চোখ বুজে ফেলল। জোরাল নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল আরশি। আবারও রৌদ্রর দিকে তাকাল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। চোখে মুখে কৌতূহল, কপালে চিন্তার ভাঁজ। আরশি নরম গলায় বলল, কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না ডক্টর। রৌদ্র সহজ কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? আরশি ফুঁস করে নিঃশ্বাস ফেলল। রৌদ্রর দিকে দৃষ্টি রেখেই নম্র কণ্ঠে বলল, আপনাকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আমার কথা শোনার পর আমাকে বিয়ে করার চিন্তা আপনি নিজেই মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, বলুন মিস আরু, আমি শুনছি। আরশি বিস্ময় ভরা দৃষ্টিতে রৌদ্রর হাসিটা দেখল। আরশির কাছে খুবই রহস্যময় লাগছে এই হাসিটা। আরশি মুখের উপর লেপ্টে থাকা ভেজা চুলগুলো কানের পেছনে গুজে দিল। সামনের ঝাপসা রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করে কঠিন গলায় বলল, আমি কখনো মা হতে পারব না। আমার এত বড় ব্যর্থতার কথা শুনেও কি এখনো বলবেন আপনি আমাকে বিয়ে করতে চান? রৌদ্র চুপ করে আছে। কোনো সারা শব্দ না পেয়ে আরশি রৌদ্রর দিকে তাকাল। তীক্ষ্ণ চোখে রৌদ্রর মুখের ভাব পর্যবেক্ষণ করছে। আরশি আশাহত হল। আরশির কথার বিনিময়ে রৌদ্রর মুখে তেমন কোনো ভাবভঙ্গিমা খুঁজে পেল না। রৌদ্র স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে আরশির দিকে। রৌদ্রর পুরু ভ্রু খানিকটা কুঁচকে এল। কিছুক্ষণ নীরব থেকে ফুঁস করে একটা নিঃশ্বাস ফেলে সন্দিহান কণ্ঠে বলল, প্রথমত, আপনি কখনো মা হতে পারবেন না, এটা ভুল কথা। দ্বিতীয়ত, এটা এমন কোনো অজানা কথা নয় যা শুনলে আমি আমার কথা থেকে পিছিয়ে যাব। রৌদ্র এমন কথায় যেন বেশ বর্ষর এক ধাক্কা খেল আরশি। বিস্ফোরিত চোখে রৌদ্রর দিকে তাকাল। 2 কদম এগিয়ে গেল রৌদ্রর কাছে। চোখ দুটি বড় বড় করে এলোমেলো মস্তিষ্ক নিয়ে রৌদ্রকে বোঝার চেষ্টা করছে আরশি। উত্তেজিত কণ্ঠে বলল, অজানা কথা নয় মানে কি? আপনি কি আমার এই কথা জানতেন? রৌদ্র মুচকি হাসল। এক হাতে মুখের উপর লেগে থাকা বৃষ্টির পানিগুলো মুছে নিল। বৃষ্টির বেগ কমে এখন ঝিরিঝিরি ফোঁটা পড়ছে। আকাশে কালো মেঘের ছড়াছড়ি আর বিকেলের শেষ প্রহরের আগমন সব মিলিয়ে চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি আপনাকে প্রথম দেখেছিলাম প্রায় 2.5 বছর আগে। আমাদের হসপিটালেই একটা কেবিনের বাহিরে বসে কান্না করছিলেন। সেদিনই ডক্টর আপনাকে বলেছিলেন আপনার মা হওয়ার চান্স খুব কম। তবে কখনো মা হতে পারবেন না, এটা আপনার ভুল ধারণা। রৌদ্রর কথায় আরশি যেন আকাশ থেকে পড়ল। অবাকের চরম পর্যায়ে চলে গেল আরশি। প্রচণ্ড কৌতূহল নিয়েই বলল, আপনি আমাকে আগে থেকে চিনতেন, এটা আমাকে বলেননি কেন? রৌদ্র ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আমি আপনাকে চিনতাম না। হসপিটালে প্রথম আপনাকে কান্না করতে দেখে কিছুটা বিস্ময়ের বসেই ডক্টরের কাছে আপনার কথা জিজ্ঞেস করেছিলাম। তবে ওই ঘটনাটা ওই দিনই শেষ। আপনার চেহারা এমনকি আপনার কথাও আমার মনে ছিল না। বাসে এমন আকস্মিক ঘটনা ঘটার পরেও আপনাকে চিনতে পারিনি। তবে পা মুচকানোর সময় যখন আপনার ফ্রেন্ডের মুখে আশু নামটা শুনেছি তখনই হঠাৎ করে 2 বছর আগেই সেই কথা মনে পড়ে গিয়েছিল। আর এটা তো তেমন কোনো কারণ নয় যে আমি আপনাকে বিয়ে করার জন্য পিছ পা হব। আরশির আশাভঙ্গ হল। আকাশসম অস্বস্তি ঝেঁকে ধরেছে। অভ্যাসগতভাবে হাত কচলানো শুরু হয়ে গেছে। এই প্রথম এমন কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বাকি সব ছেলেদের মতো রৌদ্র পিছিয়ে যাচ্ছে না, কিন্তু কেন? রৌদ্র আরশির সামনাসামনি এসে দাঁড়াল। আরশির মাথায় আলতো করে হাত রেখে নরম সুরে বলল, আপনি মা হতে পারবেন কি না সেটা অনেক পরের কথা।
আর এখানে তো আপনার কোনো দোষ নেই। শুধু শুধু কেন নিজেকে গুটিয়ে রাখতে চাইছেন মিস আরু? রৌদ্র মাথা থেকে হাত নামিয়ে পকেটে গুজে দিল। আরশি মাথা তুলে তাকাল। বড় একটা শ্বাস নিয়ে শান্ত চোখে রৌদ্রর দিকে চেয়ে বলল, আমি জেনে শুনে কোনো মানুষের জীবন নষ্ট করতে চাই না। সব পুরুষই চায় তার সন্তান তাকে বাবা বলে ডাকবে। প্রতিটি পরিবারই চায় তাদের ঘর আলোকিত হোক ছোট ছোট বাচ্চার খিলখিল হাসিতে। ঠিক তেমনি আপনারও নিশ্চয়ই ইচ্ছে আছে ভবিষ্যতে বাবা ডাক শোনার। আপনার বাবা মাও নিশ্চয়ই চায় আপনার সন্তানের মুখে দাদা দাদি ডাক শুনতে, তাদের সাথে খেলতে। এমন আরও অনেক স্বপ্নই হয়তো তারা দেখছে আপনার ভবিষ্যৎ নিয়ে, আপনার সন্তান নিয়ে। আমি কিভাবে জেনে শুনে পুরো পরিবারের স্বপ্ন ভেসে দিতে পারি বলুন তো? রৌদ্রর মুখে গাম্ভীর্যের ছাপ ফুটে উঠল। ভ্রু জোড়া কুঁচকে এলো। আধার নেমে এসে তার মনে। গম্ভীর গলায় বলল, বাচ্চা হবে কি না তার চিন্তা করে আপনি কেন আপনার নিজের জীবনটা নষ্ট করছেন? একটা বাচ্চার জন্য নিশ্চয়ই আমাদের জীবন থেমে থাকবে না। আর এটা সম্পূর্ণ আল্লাহ হাতে। ভবিষ্যতে কি হবে না হবে তা ভেবে এখন কেন সব দূরে ঢেলে দিচ্ছেন? একটা সম্পর্কে ভালোবাসা বেশি ইম্পর্টেন্ট। সম্পর্কে মধ্যে ভালোবাসা থাকলে সন্তান ছাড়াও দুইটা মানুষ একা একা সারা জীবন সুখে শান্তিতে পার করে দিতে পারে। রৌদ্র কথা আরশির কাছে ভালো লাগলেও তেমন কোনো পরিবর্তন হল না। আরশি আগের মতোই নির্লিপ্ততা ভাবে বলল, ভালোবাসার কথা বলছেন, সুখে শান্তিতে থাকার কথা বলছেন, কিন্তু কতদিন? 2 বছর, 4 বছর, বেশি হলে 6 বছর না হয় সুখে শান্তিতে ভালোবাসা নিয়ে থাকব। তারপরই শুরু হবে হাহাকার। সন্তানের জন্য হাহাকার। শুরু হবে আফসোস। কেউ বিয়ের এত বছর পরও বাবা ডাক শুনতে না পেরে হতাশ হবে। আবার কেউ কেউ দাদা দাদি, ফুপি, চাচ্চু ডাক শুনতে না পেরে আফসোস করবে। আশেপাশের মানুষ নানান রকম তিক্ত কথা বলবে। বারবার জানতে চাইবে বাচ্চার কথা। এমন আরও অনেক পরিস্থিতিতেই তখন পড়তে হবে। আর আমি চাই না এইসব কিছু আমার সাথে বা অন্য কারো সাথে হোক। নিজের সাথে সাথে আশেপাশের মানুষগুলোকেও আমি কষ্ট দিতে পারব না। সবার কষ্টের ভার বয়ে বেড়ানো আমার পক্ষে সম্ভব না। সেই শক্তি আমার নেই। তাই সারা জীবন একা একা থাকাই আমার কাছে বেটার অপশন বলে মনে হচ্ছে। রৌদ্র হতাশ হয়ে পড়ল। কিছুটা দূরে গিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। বৃষ্টি থেমে গেছে কিছুটা সময় আগেই। চারপাশে এখন সতেজতা। স্নিগ্ধ পরিবেশ আর বৃষ্টির পানিতে কালো চিকচিক করা পিছালা রাস্তা সবকিছুতেই মুগ্ধতা ছেয়ে আছে। কিন্তু রৌদ্রর মন বিষাদে ভারে উঠেছে। চোখ মেলে গম্ভীর মুখে বলল, কাকতালীয়ভাবে আপনার সাথে আমার খুব মিল আছে মিস আরু। আরশি কৌতূহলে জিজ্ঞাসুক দৃষ্টিতে রৌদ্রর দিকে তাকাল। রৌদ্র আবারও আরশির কাছে আসল। শান্ত গলায় বলল, আপনার মতো আমারও বাবা হওয়ার ক্ষমতা নেই। এই কথাটা এর আগে কাউকে বলিনি। নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলাম। আর এই কারণেই আজ পর্যন্ত কারো সাথে সম্পর্কে জড়ানোর সাহস পাইনি। তবে আপনাকে দেখে ভেবেছিলাম হয়তো আপনি আমাকে মেনে নিবেন। যেহেতু আমরা একই মেরুর প্রাণী, তাই সাহস নিয়েই আপনকে বিয়ের কথা বলেছি। তবে সমস্যা নেই, আমি আপনাকে এখনই জোর করছি না আর কোনো চাপও সৃষ্টি করতে চাইছি না আপনার উপর। আমি চাই আপনি মন থেকেই আমাকে মেনে নিন। আরশি প্রচণ্ড রকম চমকে উঠল রৌদ্রর কথায়। আরশির মাথায় যেন বাজ পড়েছে। পুরো মাথা ফাঁকা ফাঁকা লাগছে। আজ যেন তার জন্য চমকে ওঠার দিন। একের পর এক ধাক্কা খেয়েই যাচ্ছে। আরশি কিছুই বুঝে উঠতে পারছে না এখন কি করা উচিত। নিজেকে কোনো মতে সামলিয়ে নিয়ে জড়ালো কণ্ঠে বলল,
আমি বাসায় যাব। আরশি আর দেরি করল না কথাটা বলে ধীর পায়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। রৌদ্র এখনো স্থির দাঁড়িয়ে আছে আগের জায়গায়। দৃষ্টি তার রুদ্রাণীর দিকে, ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি। ভেজা চুলগুলো হাতের আঙুলে ঝাড়া দিয়েই গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে বসে হঠাৎ করেই ঝুঁকে পেছনের সিট থেকে একটা টাওয়েল নিল। আরশি একদম জানালার সাথে চেপে বসে আছে। রৌদ্র আচমকা আরশির মাথায় টাওয়েল দিয়ে ডেকে দুহাতে মাথা মুছে দিতে লাগল। রৌদ্রর এমন কাজে আরশি পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। শ্বাস আটকে আসছে। স্তব্ধ হয়ে আছে আরশি। বিন্দু পরিমাণ নাড়াচাড়া করার মতো শক্তি বা সাহস কিছুই পাচ্ছে না। রৌদ্র আরশির চুলগুলো মুছে দিয়ে টাওয়েলটা আরশির গায়ে জড়িয়ে দিল। রৌদ্র নিজের মতো করে ড্রাইভ করছে। আরশি পুরো রাস্তা একটা টু শব্দও করেনি। মনে হচ্ছে আজ একের পর এক ধাক্কা খেয়ে এখনো নিজেকে স্বাভাবিক করে তুলতে পারেনি। বাসার কাছে এসে গাড়ি থামল। আরশি চুপচাপ গাড়ি থেকে নেমে যাবে তখনই রৌদ্র ডাক দিল, আরু। আরশি থমকে গেল। ফুটবল চোখে রৌদ্রর দিকে তাকাল। রৌদ্রর আরশির মাথায় হাত দিয়ে শালীন কণ্ঠে বলল, বাসায় যেয়ে গরম পানি দিয়ে শাওয়ার নিয়ে নিও। আর জ্বর জ্বর ভাব বা ঠান্ডা লাগলে আমাকে একটা কল দিও। আমি বারান্দা দিয়ে ঔষধ দিয়ে দিব। আরশি মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ল। এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে গেল। রৌদ্র মুগ্ধ নয়নে তাকিয়ে আসছে আরশির যাওয়ার পথে। আনমনেই একটা মুচকি হাসি দিল। সারারাত বৃষ্টির পর স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি। রোদের ঝলকানিতে চিকচিক করছে বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া গাছের উজ্জ্বল সবুজ রঙের পাতাগুলো। কৃষ্ণচূড়া ফুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। সূর্যের কিরণে পানির ফোঁটাগুলো হীরার মতো ঝলঝল করে পড়ছে। আরশি একা একা বসে আছে ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের নিচে। রৌদ্রস্নাত এই সকালের স্নিগ্ধতায় মন ছুঁয়ে যাচ্ছে আরশির। কাল সন্ধ্যার ঘটনাগুলোর পর আরশির ঘুম যেন আরশির সাথে লুকোচুরি খেলছে। সারারাত নির্ঘুম কাটিয়ে অতিষ্ঠ প্রায়। প্রচণ্ড বিরক্ত হয়েই সকাল ভোরেই ভার্সিটি এসে পড়েছে একা একা। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে এই বেঞ্চিতে। মাথার মধ্যে চলছে তুমুল ঘূর্ণিঝড়। রৌদ্রর বলা কথা আর কর্মকাণ্ডগুলো নিয়েই হচ্ছে এই ঘূর্ণিঝড়। আরশি বুঝতে পারছে না কি সে করবে। তবে কাল রাত থেকে একবারও বারান্দায় যায়নি। রৌদ্রর মুখোমুখি হওয়া এখন আরশির জন্য ভয়ঙ্কর লজ্জার ব্যাপার মনে হচ্ছে। কিরে, তুই নাকি সকাল ভোরেই ভার্সিটিতে চলে এসেছিস? পাগল নাকি তুই? একা একা এখানে বসে করছিস? তোর জন্য আমাদেরও তাড়াতাড়ি আসতে হলো। আরশি মাথা তুলে নীলের দিকে তাকাল। মুখে ক্লান্তির ছাপ। হয়তো খুব তাড়াহুড়ো করেই এসেছে। কিছুটা দূরেই নীলা দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকে। আশু, চুপ করে আছিস কেন? তুই ঠিক আছিস তো? আরশি ভাবনা থেকে ফিরে আসল। মুখে মলিন হাসি টেনে বলল, ঠিক আছি। তুই বস। এই নীলু, তুইও তাড়াতাড়ি আয়, বস। নীল কপালে চিন্তা ভাঁজ আর বিস্ময় নিয়েই আরশির ডান পাশে বসল। আর নীলা আরশির বাম পাশে বসল। আরশির কাঁধে হাত রেখে বলল, আশু, তুই এত সকাল সকাল ভার্সিটি এসেছিস কেন? তুই জানিস সেই নীলের ডিব্বা আমাকে ঘুম থেকে টেনে হিচড়ে তুলে কতটা ভয় দেখিয়ে বলেছে তুই নাকি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিস। ঘুম থেকে উঠে এমন কথা শুনে কতটা ভয় পেয়ে গেছিলাম জানিস? আরশি শীতল চোখ নীলার অস্থিরতা দেখছে। মেয়েটা অল্পতেই কতটা অস্থির হয়ে পড়েছে।
অথচ তার মনের আকাশে যে কত বিষণ্ণতার মেঘ উড়ে বেড়াচ্ছে তা বুঝতেই দিচ্ছে না কাউকে। নীলা কোনো উত্তর না পেয়ে বাচ্চাদের মতো ড্যাবড্যাব করে আরশির দিকে তাকিয়ে আছে। আরশিকে আস্তে করে ধাক্কা দিয়ে বলল, এই আশু, কি হয়েছে তোর? এভাবে তবদা খেয়ে বসে আছিস কেন? তুই ঠিক আছিস তো? আরশির সম্বিত ফিরল। ভ্রু বাঁকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আগে তুই শান্ত হ। এত এত প্রশ্ন করছিস, আমি কোনোটা রেখে কোনোটার উত্তর দিব? পাশ থেকে নীল বিরক্তি প্রকাশ করে বলল, নীলুর কথা বাদ দে, তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। তুই এই সময় একা একা এখানে কি করতে এসেছিস? আরশি নীলের দিকে দৃষ্টি দিল। চোখে মুখে কৌতূহল আর কপালে বিরক্তি প্রকাশের ছাপ। আরশি একটা মুচকি হাসি দিয়ে বলল, বৃষ্টির পরের এই স্নিগ্ধ শীতল পরিবেশটা খুব ভালো লাগে, তাই উপভোগ করতে আসলাম। নীলের ভ্রু জোড়া কুঁচকে এলো। চোখমুখের ভঙ্গির পরিবর্তন দেখেই বোঝা যাচ্ছে তার এই উত্তরটি পছন্দ হয়নি। নীল উঠে দাঁড়াল। নীলার দিকে তাকিয়ে বলল, নীলু, একটু এদিকে আয় তো বোন। নীলের এত সুন্দর মধুর ডাকে নীলা কিছুটা ভরকে উঠল। বিস্মিত হয়েই নীলের কাছে গেল। আরশি নীলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে। নীল একটা মেকি হাসি দিয়ে নেকামো করে বলল, আশু বেবি, তুমি এখানে বৃষ্টিবিলাস আর প্রকৃতির সৌন্দর্যে উপভোগ করতে এসেছ, তাই না? আরশি আর নীলা দুজনেই নীলের কথায় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বোঝার চেষ্টা করছে নীলের উদ্দেশ্য। আরশি কিছু বুঝে ওঠার আগেই নীল কৃষ্ণচূড়া গাছের নিচু হয়ে ঝুঁকে থাকা ডালটা ধরেই জোরে জোরে ঝাঁকা দিল। গাছের পাতায় লেগে থাকা বৃষ্টি পানিগুলো ঝরে পড়ল আরশির উপর। আরশি হতবাক হয়ে বসে আছে। বৃষ্টির অবশিষ্ট পানিগুলো এখন তার শরীরে জায়গায় করে নিয়েছে। আচমকাই এক ধমকা হাওয়া এসে আরশির গা ছুঁয়ে দিয়ে দিল। সারা শরীর শীতে কাটা দিয়ে উঠল। আর সেই সাথে গরম তেলে পানি পড়ার মতো ছ্যাঁত করে উঠল আরশি রাগ। বাজখাই কণ্ঠে বলল, ওই নীল হারামি, কি করলি এটা? দেখতো পুরো শরীর ভিজিয়ে দিলই। নীল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুই আমাদের কথার উত্তর দিচ্ছিস না, তাই এই শাস্তি দিলাম। তুই সব সময় আমাদের কাছে কথা লুকিয়ে রাখিস কেন আশু? আরশি ছোট্ট করে একটা শ্বাস ফেলল। নীলের দিকে হাত বাড়িয়ে বলল, আগে রুমাল দে, পানিগুলো মুছে নেই। আমি রুমাল নিয়ে আসিনি আজ। নীলা আর নীল হাত দিয়ে বেঞ্চির উপরে পড়ে থাকা পানিগুলো মুছে আগের জায়গায় বসে পড়ল। নীল পকেট থেকে রুমাল বের করে দিতেই আরশি মাথা আর হাতের পানিগুলো মুছতে লাগল। নীলা চিন্তিত গলায় বলল, আশু, আজ তোর কি হয়েছে? তোর ব্যবহার কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না। আরশি জামার ভেজা জায়গাগুলো রুমাল দিয়ে মুছতে মুছতে বলল, বলছি, কিন্তু আদ্রাফ আর কাসফিয়া কোথায়? নীল কিছুটা বিরক্তির সাথে বলল, ওদের আসতে দেরি হবে। এখন তুই বল, কি হয়েছে? আরশি নীলের দিকে শান্ত চোখে তাকাল। আমি কেন ছেলেদেরকে পাত্তা দেই না? প্রেম ভালোবাসা করি না কেন? ছেলেরা আমার সাথে একবার কথা বলেই আর আসে না। তাদেরকে আমি কি বলি? এই সব প্রশ্নই তো তোরা সবসময় জানতে চাস, তাই না? নীল আর নীলা দুজনেই আরশির দিকে উৎসুক দৃষ্টি তাকিয়ে দ্রুত মাথা নাড়িয়ে হ্যাঁ জানাল। আরশি নির্লিপ্ততা ভাবে বলল, এই সব কিছুর পেছনে একটাই কারণ, আর সেটা হলো আমি কখনো মা হতে পারব না। আমি ব্যর্থ, আমি অপূর্ণ। আর আমার এই ব্যর্থতার কথা শুনেই সবার ভালোবাসা উধাও হয়ে যেত। কথাগুলো বলেই আরশি একটা মুচকি হাসি দিল। নীলা আর নীলা দুজনেই স্তব্ধ হয়ে বসে আছে। চোখে মুখে কৌতূহল, ভয়ঙ্কর কৌতূহল।
নীল বিস্ময় নিম্ন স্বরে জিজ্ঞেস করল, আশু তুই আমাদের সাথে মজা করিস তাই না? আরশি কিছু বলল না, একটা বিষণ্ণতায় ভরা হাসি দিল। হাসিটার মধ্যে লুকিয়ে আছে হতাশা, বিষণ্ণতা আর চাপা কষ্ট। নীল তার উত্তর পেয়ে গেল আরশির এই হাসিতে। নীলা আহত দৃষ্টিতে তাকিয়ে আরশিকে জিজ্ঞেস করল, কবে থেকে জানলি এটা? আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল। আরশির গলা ধরে আসছে কথাগুলো বলার সময়, তবুও নিজেকে সামলিয়ে নিয়েছে। আমি চাই না আমার ব্যর্থতার জন্য অন্য কারো জীবনে আধার নেমে আসুক। তাই আমি সব সময় এসব প্রেম ভালোবাসা থেকে নিজেকে দূরে রেখেছি। আরশির শেষের এই কথাগুলোতে নীল প্রচণ্ড ক্ষেপে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, নিজেকে বারবার ব্যর্থ বলা বন্ধ কর আশু। আর এটা তেমন কোনো বড় সমস্যা না যে তুই নিজেকে এভাবে একা একা কষ্ট দিয়ে দিয়ে যাবি সারা জীবন। সামান্য একটু হয়তো হরমোনের প্রবলেম, এটা ট্রিটমেন্টের মাধ্যমেই ঠিক হয়ে যাবে। শুধু শুধু নিজেকে ব্যর্থ বলিস না, শেষবারের মতো বলে দিলাম। আরশির নিচের দিকে তাকিয়েই নীলের কথাগুলো শুনল। নীলা আরশির কাঁধে হাত রেখে নীলের কথায় সায় দিয়ে বলল, নীল তো সত্যিই বলেছে আশু। বর্তমান যুগে এসব নিয়ে তুই এভাবে নিজেকে গুটিয়ে নিয়েছিস, সেটা বোকামি ছাড়া আর কিছুই না। নীল ঠিকই বলে, তুই আসলেই একটা অবুঝ বাচ্চা। তোর মাথায় শুধু গোবর, একদমই বুদ্ধি নেই। আরশি মাথা তুলে ভ্রু কুঁচকে নীলার দিকে তাকাল, কিন্তু নীলাকে কিছু বলল না। ডান দিকে ফিরেই নীলের বাহুতে সজোরে এক থাপ্পড় মারল। নীল মৃদুস্বরে আর্তনাদ করতেই আরশি ক্ষিপ্ত হয়ে বলল, হারমি তুই নিজে তো খারাপ হয়েছিস, সাথে তোর বোনকেও খারাপ বানাচ্ছিস। আচ্ছা এসব বাদ দে, এখন বল তুই এখানে কেন এসেছিস? আজ হঠাৎ করেই তোর মন খারাপ হলো কেন? নীলের কথায় আরশি শান্ত গলায় বলল, চিঠির মানুষটার কথা তো তোরা জানিসই। কাল রাতে উনি আমাকে বিয়ের কথা বলেছে। নীলার আর নীল দুজনে চমকে উঠে একসাথেই চেঁচিয়ে বলল, কি? কিন্তু কিভাবে? আরশি ওদের চেঁচিয়ে ওঠায় একটু বিরক্ত হয়ে নেড়েচেড়ে বসল। কিছুটা ইতস্তত করে শুরু থেকে কাল রাতের ঘটনা পর্যন্ত সব বলা শুরু করল। আরশির কথা শুনে দুজনের চোখ বিস্ময়ে বড় হয়ে যাচ্ছে। আরশির কথা শেষ হতেই নীল রেগেমেগে বেঞ্চি থেকে উঠে দাঁড়াল। শক্ত গলায় বলল, তুই কি আসলেই আমাদেরকে ফ্রেন্ড মনে করিস আশু? এত কিছু হয়ে গেল আর তুই আমাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে রেখেছিস। আর তুই একটা অচেনা ছেলের সাথে যখন তখন একা ঘুরোঘুরি কোনো সাহসে করলি। যদি তোর কোনো ক্ষতি করে ফেলতো তখন কি হতো? আরশি অপরাধীর মতো মাথা নুয়ে আছে। নিম্ন স্বরে বলল, ডক্টর এমন না যেমনটা তুই ভাবছিস নীল। আমি কি ভাবছি না ভাবছি সেটা আসল কথা না। এত কিছুর পরেও তুই একটা অচেনা ছেলের সাথে রাতবিরেতে ঘুরতে যাস কোনো সাহসে, সেটা বল আমাকে। ওই রাতে তোর সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবলে তো আমার এখনো ভয় করে। আর তুই কি করছিস এসব? নীলের রাগান্বিত কণ্ঠ শুনে আরশি ভয়ে জোরসড় হয়ে বসল। নীলা কিছুটা বিরক্তি হয়ে বলল, আহহ নীল থামো তো, আরশিকে বকছিস কেন? চুপচাপ বসো। আরশি মাথা তুলে নীলের দিকে তাকাল। চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। চোয়ালে শক্ত করে চেপে আছে। খোঁচা খোঁচা দাড়ির উপরের দিকের ফাঁকা সাদা ধবধবে গালগুলো লালচে আকার ধারণ করেছে। হালকা নীলচে রঙের চোখগুলো কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর রকমের লাগছে এই মুহূর্তে। রাগে নীলের ফর্সা ধবধবে এই চেহারাটা যেন আরও ভয়াবহ রকমের মোহনীয় লাগছে। নীল আরশির পাশে বসতেই আদ্রাফ আর কাসফিয়া এসে হাজির হল। সবার থমথমে চেহারা দেখে আদ্রাফ ভ্রু বাঁকিয়ে সন্দেহের গলায় বলল, কি হয়েছে তোদের? সবার চেহারা এমন হয়ে আছে কেন? কোনো ঘূর্ণিঝড় বয়ে গেছে নাকি এখানে?
নীলা আদ্রাফ আর কাসফিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনকে কত সুন্দর মানিয়েছে একসাথে। নীলার বুকটা মোচড় দিয়ে উঠল। চিনচিনে ব্যথা অনুভব করছে। এই মুহূর্তে সবার সামনে ভেঙে পড়লে তো একদমই চলবে না। নীলার বুক চিরে বেরিয়ে আসলো এক দীর্ঘশ্বাস। আচমকাই অনুভব করল কেউ তার হাতটা শক্ত করে ধরে আছে। নীলা আদ্রাফের থেকে দৃষ্টি সরিয়ে হাতের দিকে তাকাল। আরশি শক্ত করে নীলার হাত ধরে আছে। আরশির দিকে তাকিয়েই নীলা একটা মুচকি হাসি দিয়ে চোখের ইশারায় আশ্বস্ত করল সে ঠিক আছে। আরশি আদ্রাফের উদ্দেশ্যে বলল, কাসফি আর নীলের কাছে সব জেনে নিস। ওরা সব। আরশি আর কিছু বলার আগেই তার দৃষ্টি পড়ল দূরে দাঁড়িয়ে থাকা রৌদ্রর দিকে। আরশি সাথে সাথেই উঠে দাঁড়াল। উত্তেজিত হয়ে বলল, তোরা থাক, আমি আসছি। কথাটা বলেই আরশি দ্রুত পায়ে রৌদ্রর দিকে এগিয়ে গেল। বাকি সবাই আরশির দিকে তাকিয়ে আছে। নীল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তোরা দাঁড়িয়ে আছিস কেন, আয় বসো। আদ্রাফ আর কাসফিয়া বসে পড়ল। আদ্রাফ এখনো কিছু না বুঝে বোকার মতো করে বিস্ময় নিয়ে বসে পড়ল। আরশি রৌদ্রর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধীর পায়ে এগিয়ে যাচ্ছে রৌদ্রর দিকে। কেন যেন আজ রৌদ্রকে একদমই অন্যরকম লাগছে আরশির কাছে। পকেটে দুহাত গুজে বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে রৌদ্র। সাদা শার্ট গায়ে জড়ানো, আর হাতা কনুই পর্যন্ত ফোল্ড করে রেখে। চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখলেও কিছু চুল কপালের সামনে এসে পড়ে আছে। গাল ভর্তি ছোট ছোট চাপ দাড়ি, ঠোঁটের কোণে এক অমায়িক হাসি। আরশি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল রৌদ্র ডান গালে। দাড়ির মাঝখানে একটা অংশ কালো হয়েছে। কিন্তু কেন? আরশির তার সরু চোখে পর্যবেক্ষণ করতে করতে রৌদ্রর মুখোমুখি হয়ে দাঁড়াল। আরশি কাছে আসতেই রৌদ্রর ঠোঁটের হাসিটা প্রসারিত হয়ে গেল। আর সেই সাথে গালের মাঝদিকটা দাড়িতে ঘন হয়ে আরও কালো হয়ে উঠল। আরশি এবার ভ্রু কুঁচকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারল, হাসির কারণে রৌদ্রর গালে টোল পড়েছে, আর দাড়ি দিয়ে ডেকে যাওয়ার সেটা কালো দেখা যাচ্ছে। হাসলে ছেলেদের গালে টোল পড়ে নাকি? অদ্ভুত ব্যাপার। আজ হঠাৎ করে দাড়ির মাঝে এই টোল কোথা থেকে উদয় হল? আগে তো কখনো দেখলাম না। আমাকে দেখা শেষ হয়েছে আরু? আচমকা রৌদ্র মুখে এমন কথা শুনে আরশির ভাবনা ভেঙে গেল। পরক্ষণেই লজ্জার চাদরে মুড়িয়ে নিল নিজেকে। নির্লজ্জের মতো একটা ছেলের দিকে এভাবে তাকিয়ে থাকতে এখন নিজেরই লজ্জা করছে আরশির। লজ্জা মাটিতে মিশে যেতে ইচ্ছে এই মুহূর্তে। আমাকে দেখা শেষ হয়েছে আরু? রৌদ্রর কথায় আরশিকে লজ্জায় আঁকড়ে ধরেছে। ঠিক যেমনটা চোরাবালি আঁকড়ে ধরে তেমন করে। এই লজ্জা থেকে বেরিয়ে আসা যেন আরশির জন্য খুবই কষ্টদায়ক। হলদেটে গায়ের চামড়া এখন লালচে বর্ণে বর্ণিত হয়েছে। চোখজোড়া ঘন ঘন পলক ফেলছে অস্থিরতায়। রৌদ্রর আরশির অবস্থা দেখে হাসল। ঠোঁট চেপে হাসল। গালের মাঝখানের টোলটা দাড়ির আবরণে ঘন কালো হয়ে উঠেছে। পকেট থেকে ডান হাত বের করে খানিকটা ঝুঁকে পড়ল। আলতো করে আরশির মাথায় হাত রাখল। শীতল কণ্ঠে বলল, এবার একদম পারফেক্ট রুদ্রাণী লাগছে। তবে এত তাড়াতাড়ি আমাকে ঝলসে দেওয়ার মতো দুঃসাহস দেখিও না রুদ্রাণী। রৌদ্র আবারও সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে দিল। আরশির লজ্জা ভাব কেটে এখন ঝেঁকে বসেছে বিস্ময়বোধক চিহ্ন। আমাকে রুদ্রাণী লাগছে, কিন্তু রুদ্রাণী দেখতে কেমন? আমি আবার কিভাবে ওনাকে ঝলসে দিব? আর দুঃসাহসী বা কখন দেখালাম? আরশির মনে চলছে এত এত বিস্ময়বোধক চিহ্নের ছোড়াছুড়ি খেলা। বিস্ময়কর চাহনিতে তাকালো রৌদ্রর দিকে। প্রচণ্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল,
কি বলেছেন এগুলো? একটু সহজ ভাষায় বুঝিয়ে বলুন। আমি তো আপনার কথা বুঝতেই পারছি না। রৌদ্র ঠোঁটে হাসি রেখেই বলল, বাচ্চাদের এত কিছু বুঝতে হয় না। কিছু জিনিস আপাতত অজানা থাকুক। এখন আপনি বলুন, আমার দিকে এত বড় বড় চোখে ড্যাবড্যাব করে তাকিয়েছিলেন কেন? আবারও একথায় ফিরে আসাতে আরশি অপ্রস্তুত হয়ে পড়ল। অগোছালো ভাবেই বলল, কই না তো, আমি কেন আপনার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকব? আপনি হয়তো ভুল দেখেছেন। আপনি তো মিথ্যাও বলতে পারেন দেখছি। আমি নিজ চোখেই দেখলাম আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আর এখন আমার মুখের উপরেই মিথ্যে বলছেন। রৌদ্রর কথায় আরশির মেজাজ বিগড়ে গেল। আর সেই সাথেই করে বসল আরেক বোকামি। রাগে গজগজ করে বলল, দেখেছি তো কি হয়েছে? চোখ আছে বলেই দেখেছি। আর আমি তো আপনাকে না, আপনার গালের এই জায়গাটা দেখছিলাম। লাস্ট কথাটা আরশি রৌদ্রর গালের টোল পড়া স্থানে আঙুল ছুঁয়ে দিয়েই বলল। রাগের মাথায় কি থেকে করেছে আরশি নিজেই জানে না। রৌদ্রর আরশির এমন কাজে থতমত খেয়ে গেল। রৌদ্র ভাবতেই পারেনি আরশি এভাবে হুট করেই তার গাল ছুঁয়ে দিবে। আরশি নিজের বোকামি বুঝতে পেরে আরেক দফা লজ্জা পেল। আকাশসম লজকা নিয়েই দ্রুত রৌদ্রর গাল থেকে আঙুল সরিয়ে নিল। কয়েক কদম পেছনে গিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, মানে আপনার গালের এই জায়গায় কালো হয়েছিল তাই দেখছিলাম, কিন্তু সামনে এসে বুঝলাম এটা টোল। রৌদ্র স্থির হয়ে দাঁড়িয়ে আরশির অস্থিরতা দেখছে। আরশির রৌদ্রর কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বলল, আপনি এখানে এসেছেন কেন? রৌদ্র ছোট্ট করে উত্তর দিল, এমনি। আচ্ছা তাহলে আমি যাই, আপনিও যান এখন। আরশি আর এক মুহূর্ত দেরি না করে চলে যেতে লাগল। কিন্তু তার আগেই রৌদ্রর ডাকে থমকে দাঁড়াল, মিস আরু। আরশি পেছনে ফিরে রৌদ্রর দিকে তাকাল। নিম্ন স্বরে জিজ্ঞেস করল, কিছু বলবেন? রৌদ্র আরশির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এভাবে হুটহাট করে একা বাসা থেকে বেরিয়ে যাওয়ার কথা যেন আর কখনো না শুনি। আপনি একথা কিভাবে জানলেন? আরশি কিছুটা অবাক হয়েই জিজ্ঞেস করল রৌদ্রকে। রৌদ্রর মুখের গম্ভীরতা আরও বাড়িয়ে বলল, আপনার ফ্রেন্ড কাসফিয়া আমাকে ফোন করেছিল। আমি আপনার সাথে কি না জানার জন্য। ওহহ, আপনার ফোন কোথায়? নিশ্চয়ই বাসায় ফেলে এসেছেন। আজ কিছু বললাম না, তবে নেক্সট টাইম যেন এমন বেখেয়ালিপনা না দেখি। কথাগুলো মাথায় রাখবেন। রৌদ্রর এমন শক্ত গলা শুনে আরশি কিছু বলার সাহস পেল না। ভদ্রভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ জানাল। রৌদ্র আরশির মাথায় হাত রেখে বলল, এখন যাও, আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। রৌদ্রর আরশির মাথা থেকে হাত নামিয়ে নিতেই আরশি একটা মেকি হাসি দিয়ে বড় বড় পদক্ষেপ ফেলে চলে গেল। রৌদ্র আরশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মুচকি হাসি। আরশি তার ফ্রেন্ডদের কাছে এসে বসতেই নীল জিজ্ঞেস করল, কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আর কার সাথে কথা বলছিলি ওখানে? আরশি নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ডক্টর মানে চিঠির মানুষ আমার পাশের বারান্দা। আজ আর এসব নিয়ে কোনো কথা বলিস না। আমার এখন আর এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। নীল কিছু বলতে গিয়েও বলল না। সবাই এসব বাদ দিয়ে অন্য আড্ডায় মেতে উঠল। আরশি বিছানায় শুয়ে অস্থিরতায় এপাশ ওপাশ করছে একটু পরপর। দুদিন ধরে মনে হচ্ছে ঘুম তার সাথে প্রচণ্ড অভিমান করেই চলে গেছে। এখন আর ঘুম দুচোখের পাতায় ধরা দিতে চাইছে না। চোখের পাতা বন্ধ করলেই যেন রৌদ্রর বলা কথা, রৌদ্রর মুচকি হাসি আর গালের সেই অদ্ভুত টোল বারবার চোখের সামনে ভেসে উঠছে। এসবের প্রতি ভয়াবহ বিরক্তি নিয়েই আরশি উঠে বসল।
পাশ থেকে ফোনটা নিয়ে টাইম দেখল। রাত 1:10 আরশি টাইম দেখে ক্ষিপ্ত হয়ে গেল। ফোনটা ছুঁড়ে বিছানার মাঝে ফেলে দিল। এত রাত হয়ে গেছে অথচ ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারছে না আরশি। রাগে গজগজ করে ওয়াশরুমে চলে গেল। চোখে মুখে বেশ কিছুক্ষণ পানির ছিটা দিয়ে রুমে চলে আসলো। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দায় এসে সর্বপ্রথম নজর পড়ল মেঝেতে পড়ে থাকা নীল চিরকুটের দিকে। খুব আগ্রহের সাথেই চিরকুটটা নিয়ে পড়া শুরু করল। প্রিয় রুদ্রাণী, জানো তো লজ্জায় যখন তোমার হলদেটে গালগুলো লালচে বর্ণের হয়ে ওঠে তখন তোমাকে একদমই রুদ্রাণীর মতো দেখায়। আর যখন তোমার আঙুল দিয়ে আমার গাল ছুঁয়ে দিল তখন মনে হলো সত্যিই রুদ্রাণী রেগেছে। ভয়ঙ্কর রেগেছে। আমাকে তার তপ্ত দাহনে ঝলসে দেওয়ার মতো ক্রোধ তার মনে জায়গা করে নিয়েছে। হুটহাট করে লজ্জায় শেষ বিকেলের শান্তশীতল রোদ আর কখনো রাগান্বিত হয়ে দুপুরের উত্তপ্ত সূর্যের মতো জ্বলজ্বল করে ওঠো। রৌদ্রর শহরে রুদ্রাণীর অনুভূতিগুলো মিছিল শুরু করে দিয়েছে। রুদ্রাণীর এই অনুভূতিগুলোর প্রধান কারণ কি হতে পারে তোমার জানা আছে? বিদ্র পাখিগুলো রুদ্রাণীকে বড্ড মিস করছে। রুদ্রাণীর দেখা না পেয়ে সবগুলো পাখি চুপচাপ হয়ে গেছে। আপনি নিজের লজ্জাবোধ মনের এক কোণে লুকিয়ে রাখুন, যাতে করে আগের মতো বারান্দায় এসে পাখিগুলোর সাথে সময় কাটাতে পারেন। আমার নামে যত অভিযোগ আছে তা শোনার জন্য তো তারাই আপনার একমাত্র সঙ্গী। তাই তো পাখিটা কত সুন্দর করে অসভ্য বলা শিখেছে। ইতি। রৌদ্র। চিরকুটটা পড়েই আরশির হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল। বেসামাল হয়ে পড়েছে তার মনের সকল অনুভূতিগুলো। লজ্জায় মিয়ে যাচ্ছে আরশি। এ কেমন অনুভূতি? আগে তো কখনো এমন হয়নি। আরশি নিজেকে সামলাতে পারছে না। এই নীল চিরকুট আর তার মধ্যে লেখা প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর খুব করে তাকে কাছে টানছে। আরশি রেলিংয়ের উপর হাত রেখে আকাশে দিকে তাকিয়ে পরপর কয়েকবার শ্বাস নিল। নিস্তব্ধ এই শহরে নিজেকে এখন মুক্ত পাখির মতো লাগছে। মনের মধ্যে চলছে হাজারো প্রশ্নের ছড়াছড়ি। কোনো প্রশ্নের উত্তরই আরশির জানা নেই। ক্লাস শেষে বাহিরে আসতেই দেখল রৌদ্র দাঁড়িয়ে আছে। আরশি কাসফিয়াকে বলল, কাসফি তুই আদ্রাফের সাথে চলে যা। ডক্টর হয়তো আমাকে বাসায় পৌঁছে দিবে। আচ্ছা তুই গিয়ে দেখ কি বলে। আরশি রৌদ্রর কাছে আসতেই রৌদ্র শান্ত গলায় বলল, চলুন আমার সাথে। কোথায়? এখন থেকে আপনি আমার সাথেই আসা যাওয়া করবেন। বেশি কথা না বলে এখন চলুন। আরশি কিছু বলার আগেই নীল আরশির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। এভাবে আরশিকে হাত ধরে নিয়ে যেতে দেখে রৌদ্রর চোখমুখ শক্ত হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংযত করার চেষ্টা করছে। নীল আরশিকে অডিটোরিয়ামের কাছে নিয়ে আসল। আরশিকে তার মুখোমুখি দাঁড় করিয়ে গম্ভীর গলায় বলল, আশু তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আরশি খানিকটা বিরক্তি ভাব নিয়ে বলল, কি এমন ইম্পর্টেন্ট কথা যে তুই ডক্টরের সামনে থেকে আমাকে টেনে নিয়ে আসলি? কি বলবি তাড়াতাড়ি বল, দেরি হলে ডক্টর আবার আমাকে কথা শোনাবে। নীলের মুখের গম্ভীরতার রেশ আরও বেড়ে গেল। আরশির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে। কিরে বল, কি বলবি? কি এমন ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি বল। নীল গম্ভীরতার সাথে আরশির দিকে তাকাল। বড় করে একটা নিঃশ্বাস ফেলে শক্ত গলায় বলল, আশু তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের সবার খুব প্রিয়। আমাদের সকলেরই খুব ভালো ফ্রেন্ড তুই। আর আমি তোকে আমার অনেক কাছের একজন মানুষ মনে করি। কারণ আমি তোকে কখনো নীলুর চেয়ে কম কিছু মনে করিনি। নীলু আমার কাছে যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই তুই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক।
তাই যা করবি ভেবেচিন্তে করিস। এখন হয়তো মনে মনে তোর প্রশ্ন জাগবে যে আমি আমার নিজের বোনেরই খেয়াল রাখি না, তাহলে তোর উপর কেন এত শাসন করছি। যদি এমন প্রশ্ন তোর মনে আসে তাহলে শুনে রাখো, আমি নীলুর ব্যাপারে সব কিছুই জানি। নীলু কাকে ভালোবাসে, কখন কান্না করে, কখন ভালোবাসার মানুষকে হারিয়েও হাসি মুখে ঘুরে বেড়ায়, সবই আমি জানি। তবে কিছু বলি না, কারণ আমি জানি নীলুর সাথে আদ্রাফকে নিয়ে কথা বললে নীলু খুব বিব্রত বোধ করবে। তাই সবকিছু জেনেও চুপ করে আছি। কিন্তু আমি চাই না নীলুর মতো তুইও কষ্ট পাস। নীলুর মতো তুইও একা একা কান্না কর, সেটা আমি চাই না। তাই আগে থেকেই সতর্ক করে দিচ্ছি। আরশি নীলের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাকরুদ্ধ হয়ে গেছে নীলের মুখে এমন কঠোরভাবে কথা বলে শুনে। আরশি অবাক হয়ে তাকিয়ে আছে নীলের দিকে। নীলের মতো দুষ্টু সবসময় হাসি ঠাট্টায় মেতে থাকা ছেলেটার ভিতর এত দায়িত্ববোধ। আরশি সন্দিহান কণ্ঠে বলল, তুই এত শাসন করা আর বোনদের প্রতি দায়িত্ব পালন করা কবে থেকে শিখলি নীল? নীলুর কষ্ট দেখে নীল আরশির কাঁধে হাত রেখে শান্ত গলায় আবারও বলল, নীলুর কষ্ট দেখেছি, এখন আবার তোর কষ্ট দেখতে পারবো না। আদ্রাফকে কিছু বলিনি কারণ নীলুর কষ্টের পেছনে ওর কোনো দোষ ছিল না। কিন্তু তোর ওই চিঠির মানুষের জন্য যদি কখনো তোকে একটুও কষ্ট পেতে দেখি তাহলে ভাবিস না উনি আমাদের বড় বলে ওনাকে আমি ছেড়ে দিব। আমি সব সময় চেয়েছি তোকে আর নীলুকে ভালো রাখতে, কিন্তু আমি পরপর দুবার ব্যর্থ হয়েছি। তোকে আমি ওই নরপশুর কাছ থেকে রক্ষা করতে পারিনি আর নীলুকে ওর ভালোবাসার মানুষ এনে দিতে পারিনি। আমার এই ব্যর্থতা আমাকে ভিতর ভিতর কুড়ে খাচ্ছে আশু। একজন ভাই হয়েও আমি কিছু করতে পারলাম না। জানিস, তোদের বাসা থেকে আসার সময় আঙ্কেল আন্টি আমার হাত ধরে বলেছিল আমি যেন তোর খেয়াল রাখি। আমি সেদিন খুব বুক ফুলিয়ে বলেছিলাম আমি আমার সর্বোচ্চ দিয়ে তোর খেয়াল রাখব। তাই তোকে সতর্ক করে দিচ্ছে। ওই লোক যদি তোর সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করে তাহলে তুই সবার আগে আমাকে জানাবি। আর আমার কাছ থেকে যদি কোনো কিছু লুকিয়ে রাখিস তাহলে একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না, মনে রাখিস। আরশি ঘাড় বাঁকিয়ে নীলের দিকে তাকিয়ে গোমরা মুখে বলল, ঈশোস আসছে আমাকে হুমকি দিতে। তোর সাহস কি করে আমাকে এভাবে হুমকি দেওয়ার? আমার আপন ভাই থাকলেও হয়তো এত কড়া শাসন করত না। তুই নিজের চেহারাটা দেখেছিস একবার? তুই নিজেই একটা বাচ্চা পোলাপান, তুই আবার আমাকে শাসন করিস কিভাবে? নীল রাগান্বিত চোখে আরশির দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, আরেকটা ফালতু কথা বলবি তো এক থাপ্পড় খাবি। চুপ থাক বেয়াদব মাইয়া। রৌদ্র আরশিকে খুঁজতে খুঁজতে অডিটোরিয়ামের দিকে এসে পড়েছে। নীল আর আরশির সব কথাই রৌদ্র আড়াল থেকে শুনে ফেলেছে। নীলের কথাগুলো শুনে রৌদ্রর মুখে আপনা আপনিই হাসি ফুটে উঠল। রৌদ্র ওদের দিকে এগিয়ে না গিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকেই চলে আসল। আরশি নীলের সাথে কথা বলে রৌদ্রর কাছে ফিরে আসল। হাত নাড়িয়ে নাড়িয়ে জ্ঞানী ব্যক্তিদের মতো ফোনে কথা বলছে রৌদ্র। আরশি সরু চোখে রৌদ্রর কথা বলার ভঙ্গিমা পরোক্ষ করছে। রৌদ্র আরশিকে দেখে চোখের ইশারা সাথে আসতে বলেই হাঁটা শুরু করল। আরশিও রৌদ্রর পেছনে পেছনে চুপচাপ হেঁটে যাচ্ছে। ভার্সিটি থেকে বের হতেই রৌদ্র কানের কাছ থেকে ফোন নামিয়ে পকেটে রেখে দিল। আরশির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, তাড়াতাড়ি গাড়িতে উঠুন, আমাকে এখনই হসপিটালে যেতে হবে। তাহলে আমি কেন যাব আপনার সাথে? আপনিও আমার সাথেই হসপিটালে যাবেন। আমি আমার কাজ শেষ করেই আপনাকে বাসায় পৌঁছে দিব। ততক্ষণ পর্যন্ত আপনি আমার কেবিনে বসে অপেক্ষা করবেন। এখন আর কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসুন। আরশি আর কথা না বাড়িয়ে গাড়িতে বসে পড়ল। কাসফি, তোর কাছে ওই ডক্টরের ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে, কিন্তু তুই কি করবি?
কাসফিয়া কিছুটা অবাক হয়েই জিজ্ঞেস করল। নীল নির্লিপ্ততাভাবে জবাব দিল, ডক্টরের ব্যাপারটা আমার বেশ সুবিধার মনে হচ্ছে না, তাই ওনার সাথে দেখা করব। কাসফিয়া ভ্রু কুঁচকে কিছুক্ষণ ভাবল, চিন্তিত গলায় বলল, আমারও কেমন যেন লাগছে। মানে উনি কখনো বাবা হতে পারবে না বলেই কি আশুর সব কথা জেনেও মেনে নিয়েছে, নাকি সত্যি সত্যিই আশুকে পছন্দ করে তাই মেনে নিয়েছে? এই ব্যাপারটাই বুঝতে পারছি না আমি। নীল গম্ভীর গলায় বলল, সেটা জানতেই দেখা করব ওই লোকের সাথে। তুই আরশিকে এসব নিয়ে কিছু বলিস না। চিন্তা করিস না, আমি আশুকে কিছু বলবো না, তবে তোর সাথে আমিও যাব। নীল ভ্রু বাঁকিয়ে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই গিয়ে কি করবি? কি করব মানে কি? আশু একটা মানুষের প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে, আর আমি সেই মানুষটার সম্পর্কে সবকিছু জানব, এটাই তো স্বাভাবিক। ডাক্তারের ব্যাপারটা এতদিন স্বাভাবিক মনে হলেও এখন আমার কেন যেন কিছুটা খটকা লাগছে। তাই আমি নিজে ওনার সাথে কথা বলতে চাই আশুকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই নিজেই ওনাকে ফোন করে বলিস কাল দেখা করতে। এখন আমি যাই, নীলু হয়তো আমার জন্য অপেক্ষা করছে। ওকে যা। নীল বেঞ্চি থেকে উঠে দ্রুত পায়ে চলে গেল। কাসফিয়া চুপচাপ বসে আছে একা একা। আদ্রাফ কিছু একটা কাজের জন্য স্যারের সাথে কথা বলতে গেছে, তাই বসে বসে আদ্রাফের জন্য অপেক্ষা করছে। প্রায় 15 মিনিট ধরে রৌদ্রর কেবিনে অপেক্ষা আরশি। রৌদ্র সেই যে 15 মিনিট আগে আরশিকে বসিয়ে দিয়ে গেছে, এখনও তার আসার কোনো নামগন্ধ নেই। আরশিকে রৌদ্র নিজের চেয়ারে বসিয়ে দিয়েছে, আরশি এখনও সেইভাবেই স্তব্ধ হয়ে বসে আছে। খানিকটা সময় পর রৌদ্র কেবিনে এসে আরশির সামনে দাঁড়িয়ে বলল, সরি একটু দেরি হয়ে গেল। আপনি নিশ্চয়ই বোর। ভাই, এটা তোমার পাশের বারান্দার মেয়ে না? আচমকা নির্বাণের কথা শুনে আরশি আর রৌদ্র দুজনেই চমকে উঠল। আরশি জোরসড় হয়ে মাথায় নিচু করে ফেলল। অভ্যাসগতভাবেই অস্বস্তিতে হাত কচলাতে লাগল। রৌদ্র কিছু বলার আগেই নির্বাণ কেবিনের দরজা থেকে এগিয়ে আসল। প্রচণ্ড উত্তেজনা নিয়েই আবার বলল, কি হলো, কিছু বলছো না কেন? উনি তোমার চেয়ারে বসে আছে কেন? রৌদ্র গম্ভীর গলায় বলল, তোর এত কিছু না জানলেও চলবে। নির্বাণ সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ আরশি আর রৌদ্রকে দেখে বলল, ভাই, তোমরা নিশ্চয়ই প্রেম করছো তাই না? আর এই কারণেই তুমি একা একা হাসতে, অদ্ভুত আচরণ করতে। আমাকে আগে বললে না কেন? তুমি এটা ঠিক করলে না ভাই। নির্বাণের কথায় আরশি বিস্ফোরিত চোখে তাকাল। নির্বাণ আবারও হতাশ হয়ে বলল, ঈশোস ভাই, তুমি জানো আমি প্রথম দেখেই ওনার উপর ক্রাশ খেয়েছিলা। আর তুমি শেষে কিনা আমার ক্রাশের সাথেই প্রেম শুরু করলে। ভাই, তোমার কি একটুও কষ্ট লাগলো না তোমার ছোট্ট ভাইয়ের এই ছোট্ট একটা ক্রাশকে চুরি করতে? আর এই যে কি যেন নাম আপনার বলেছিলেন? আরশি, তুমি এটা একদমই ঠিক করলে না। চিঠি আমি লিখে দিলাম, কিন্তু আমার প্রেমে না পড়ে তুমি আমার এই গম্ভীর ভাইয়ের প্রেমে পড়লে কিভাবে? নির্বাণের কথা শুনে আরশির জান যায় যায় অবস্থা। এই ছেলে ইচ্ছে করেই তাকে লজ্জায় ফেলছে, সেটা আরশির আর বুঝতে বাকি রইল না। রৌদ্র নির্বাণের পিঠে জোরে একটা চাপড় মেরে বলল, নির্বাণ, দুষ্টামি বন্ধ কর, না হলে এক্ষুনি মামার কাছে ফোন করে বিচার দিব। তুমি কি বিচার দিবে? আমি নিজেই আরশির শাশুড়িকে ফোন করে সবকিছু বলে দিব। রৌদ্র নির্বাণের কান ধরে টান দিতেই নির্বাণ চেঁচিয়ে বলে উঠল, আরে ভাই, ব্যথা পাচ্ছি তো, ছাড়ো প্লিজ। আচ্ছা, আর কিছু বলবো না। রৌদ্র নির্বাণের কান ছেড়ে দিয়ে বলল, আবার এসব বাজে বাজে কথা বলা শুরু করলে তোর কপালে মাইর আছে। নির্বাণ মিনমিনিয়ে বলল, আমি তো আমার ভাবির সাথে একটু মজা করছিলাম।
উনি যে কি পরিমাণ লজ্জা পায় তা তো আমি প্রথম দিন বুঝে গিয়েছিলাম। ওই দিন লজ্জায় তাড়াহুড়ো করে আমার সামনে থেকে পালিয়ে গিয়েছিল, তাই আজ একটু সুযোগ পেয়েছি তার লজ্জা কাটানোর। দেখো ভাই এখনো কিভাবে লজ্জায় লাল নীল হচ্ছে। ভাই তুমি কি সত্যিই এই বাচ্চা মেয়ের সাথে প্রেম করো নাকি? নির্বাণের কথা শুনে আরশির মনে হচ্ছে এখানে আসাই তার জীবনের বড় ভুল। এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে জানলে কখনোই এখানে আসত না। আরশি লজ্জায় মাথা নুয়ে রেখেছে আর হাত কচলাতে কচলাতে হাত লাল করে ফেলেছে। রৌদ্র আরশির দিকে তাকিয়ে আরশির এমন অবস্থা দেখে নির্বাণকে ধমকের স্বরে বলল, নির্বাণ চুপ করত। আর মিস আরু আপনি তো মনে হচ্ছে এখনই হাতের চামড়া উঠিয়ে ফেলবেন মনে হচ্ছে। এই যে পাশের বারান্দা, তুমি এত লজ্জা পাও কেন? লজ্জায় তো তুমি লাল টমেটো হয়ে যাচ্ছ। নির্বাণের কথায় আরশির লজ্জা আর অস্বস্তির পরিমাণ যেন দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। রৌদ্র এবার কিছুটা রাগান্বিত কণ্ঠেই বলল, নির্বাণ এভাবে কাউকে বিব্রত করা ঠিক না। তুই যথেষ্ট বড় হয়েছিস, তবুও কেন অবুঝের মতো করছিস? নির্বাণ এবার থেমে গেল। স্বাভাবিক হয়ে শালীন কণ্ঠে বলল, আচ্ছা সরি। আচ্ছা পাশের বারান্দা এখানে কি করছে? রৌদ্র গম্ভীর মুখে বলল, তোর এত কিছু জানতে হবে না। তুই এখানে কেন এসেছিস তা বল। নির্বাণ শার্টের হাতা ঠিক করতে করতে আরশির বরাবর চেয়ারটায় বসে পড়ল। পায়ের উপর পা তুলে বেশ ভাব নিয়ে বলল, পাশের বারান্দা এখানে, তাই হয়তো চলে এসেছি মনের টানে। কেমন আছো পাশের বারান্দা? আরশি এতক্ষণে কিছুটা স্বাভাবিক হয়ে এলেও নির্বাণের কথায় ভ্রু কুঁচকে ফেলল। সংকুচিত হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বারবার আমাকে পাশের বারান্দা বলছেন কেন? রৌদ্র নির্বাণের পাশের চেয়ারে গা এলিয়ে বসে পড়ল। নির্বাণের উত্তর দেওয়ার আগেই রৌদ্র শান্ত গলায় বলল, কারণ আপনি পাশের বারান্দায় থাকেন। এই সহজ ব্যাপারটাও বুঝতে পারছে না আপনি? আরশি রৌদ্রর দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, তা খুব করেই বুঝতে পারছি, তবে পাশের বারান্দায় থাকি বলে কি আমাকে পাশের বারান্দা বলে ডাকবে নাকি? অদ্ভুত। নির্বাণ সোজা হয়ে টেবিলের উপর হাত রেখে আরশির দিকে সরু চোখে তাকাল। সন্দিহান কণ্ঠে বলল, তোমার সাথে নামটা খুব মানায় তাই ডাকি। কিন্তু তুমি তো দেখছি অল্প সময়ের মধ্যেই নিজের মুড চেঞ্জ করে ফেল। কিছুক্ষণ আগে লজ্জায় লাল হচ্ছিলে আর এখন রাগে লাল হচ্ছ। তোমার রূপ পরিবর্তন দেখে আমি তো আবার ক্রাশ খেলাম তোমার উপর। আরশি বিষম খেল কাশতে কাশতে নির্বাণের দিকে বড় বড় চোখ করে তাকাল। নির্বাণের মুখে দুষ্টু হাসি লেগে আছে। আরশি মনে মনে বলল, এই ছেলে তো নীলের থেকেও বড় বদের হাড্ডি। বারবার আমাকে কিভাবে লজ্জা দিচ্ছে। বড় ভাইয়ের সামনে এসব বলতে কি একটুও লজ্জা করছে না এই ছেলের? এই পাশের বারান্দা কি এত ভাবছ? নির্বাণের আর কোন কারা ডাকে আরশির ধ্যান ভাঙল। আরশি নিজেকে সামলিয়ে স্বাভাবিকভাবে বলল, না কিছু না ডক্টর, আমি বাসায় যাব। আরশি লাস্টের কথাটা রৌদ্রর দিকে তাকিয়ে বলল। রৌদ্র আরশির কথায় কোনো প্রত্যুত্তর দিল না। নির্বাণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আজ হঠাৎ করে তুই এখানে আসলি কি মনে করে? মামি পাঠিয়েছে নাকি? এমনি ইচ্ছে হলো তোমার সাথে দেখা করতে, তাই তোমার কাছে চলে আসলাম। আচ্ছা তাহলে বাসায় চল, আজ আমার সাথেই না হয় থাকবি। নির্বাণ একটা দুষ্টু হাসি দিল আর চোখে আরশির দিকে তাকিয়ে বলল, ভালোই হবে। রাতে আমরা সবাই মিলে পাশাপাশি বারান্দায় থেকে আড্ডা দিব। বাই চান্স ক্রাশের নতুন কোনো রূপ থাকলে সেটাও দেখে ফেলতে পারব। রৌদ্র চোখ গরম করে নির্বাণের তাকালেই নির্বাণ চুপসে যায়। আরশি চুপচাপ ওদের দুজনের কথা শুনছে। নিজেকে এখন সমুদ্রে ডুবন্ত থাকা এক মানুষের মতো মনে হচ্ছে।
অস্বস্তির সাগরে তলিয়ে যাচ্ছে আরশি। এই দুজন মানুষের কাছ থেকে দূরে গেলেই হয়তো স্বস্তির শ্বাস নিবে। আচ্ছা মিস আরু, চলুন এখন। নির্বাণ, তুইও চল। আরশি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। নির্বাণ কিছুটা অবাক হয়ে সন্দেহের গলায় বলল, ছি ভাই, তুমি এখনো পাশের বারান্দাকে আপনি করে বলছ? এভাবে কথা বললে প্রেম হবে কিভাবে? তোমাকে আমি গম্ভীর প্রকৃতির মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি যে এত বোকা তা তো জানতাম না। আরশি বিস্ফোরিত চোখে নির্বাণের দিকে এক ঝলক তাকিয়ে রৌদ্র দিকে তাকাল। রৌদ্র দাঁড়িয়ে ডান হাতে নিজের চুলগুলো ঠিক করে বলল, কিছু কিছু জিনিস সবার থেকে আলাদা, অন্যরকম থাকাই খুব ভালো। সাধারণের চেয়ে অসাধারণ কিছুই মানুষের মনে গভীরভাবে জায়গায় করে নেয়। আরশি কিছু বুঝতে না পেরে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। নির্বাণ প্রচণ্ড উত্তেজিত হয়ে রৌদ্রর কাঁধ জড়িয়ে ধরে কানে কানে নিম্ন স্বরে জিজ্ঞেস করল, ভাই, তুমি সত্যিই পাশের বারান্দাকে পছন্দ কর? রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, বাসায় চল, তারপর সব জানতে পারবি। রৌদ্র আর নির্বাণ একসাথে কেবিন থেকে বেরিয়ে গেল। আরশিও তাদের পেছনে পেছনে চুপচাপ যাচ্ছে। গাড়িতে সারা রাস্তা কেউ কোনো কথা বলেনি। নির্বাণ তার মুখ খুললেই রৌদ্রর রামধমক খেয়ে আবার চুপ হয়ে যায়। বাসায় পৌঁছানোর সাথে সাথেই আরশি কোনো কথা না বলে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। নির্বাণ জানালা দিয়ে মাথা বের করে খানিকটা চেঁচিয়ে বলল, ভাবি, রাতে কিন্তু বারান্দায় আড্ডা দিব, মনে থাকে যেন। আরশি নির্বাণের দিকে এক পলক তাকিয়ে বাসায় চলে যায়। রৌদ্রর কল আসায় কিছুক্ষণ কথা বলার পর বলল, কাল একটু ব্যস্ত আছি, তবে আপনারা চাইলে আজ বিকেলেই দেখা করতে পারি। অপর প্রান্তের মানুষটার সাথে কিছুক্ষণ কথা বলেই রৌদ্র ফোন কেটে দিল। নির্বাণ কিছুটা নিরাশ হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাবা ভাই? আমি কি একা একা থাকব নাকি তোমার বাসায়? রৌদ্র গম্ভীর গলায় বলল, বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টার জন্য যাব। ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা টেনে বসে আছে রৌদ্র। তার ঠিক সামনের 2 চেয়ারে বসে আছে নীল আর কাসফিয়া। নীলের চোখমুখ শক্ত, মুখে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে রৌদ্রর দিকে। কাসফিয়া জোরালো শ্বাস ফেলে একবার নীলের গম্ভীরতা পরোক্ষ করছে, আবার রৌদ্রর হাসি মুখের দিকে তাকাচ্ছে। এই প্রথম রৌদ্রর হাসি দেখে কাসফিয়া কিছুটা অবাক হল, তবে অবাকের চেয়ে বিরক্তির পরিমাণ দ্বিগুণ। এই মুহূর্তে রৌদ্রর এই মুচকি হাসিটাই হয়তো নীলের গম্ভীরতা বাড়িয়ে দিচ্ছে। কাসফিয়া একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আসলেই আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। রৌদ্র শান্ত গলায় বলল, তা শোনার জন্যই তো আমার এখানে আসা। বলো, কি বলবে তোমরা? নীল টেবিলের উপর দুহাত উঠিয়ে গম্ভীরতার সাথে জিজ্ঞেস করল, আপনি আশুকে পছন্দ করেন আর বিয়ে করতে চান, কথাটা কি সত্যি? রৌদ্র চেয়ারে হেলান দিয়ে বসল। মুখে গম্ভীরতা এনে বলল, না, কথাটা পুরোপুরি সত্যি না। নীল আর কাসফিয়া চমকাল। দুজনের চোখে কৌতূহলের তারা খেলে গেল। বিস্মিত হয়ে জিজ্ঞেস করল নীল, তাহলে সত্যি কোনোটা? রৌদ্র নীলের দিকে তাকাল। দুহাত ভাঁজ করে শীতল কণ্ঠে বলল, আমি আরুকে শুধু পছন্দ করি আর বিয়ে করতে চাই, কথাটা এমন না। আমি আরুকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, আর বিয়ে করে সারা জীবন আরুকে আগলে রাখতে চাই। রৌদ্রর এমন ভ্রুক্ষেপহীন কথা শুনে কাসফিয়া কিছুটা লজ্জা পেল। নীলের মাঝেও পরিবর্তন হল। গাম্ভীর্যের ছাপ মুছে গিয়ে এখন শান্ত শীতল চাহনিতে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। রৌদ্র কোনো প্রকার দ্বিধাবোধ ছাড়াই আরশিকে ভালোবাসার কথা বলেছে তা শুনে কিছুটা মুগ্ধ হল নীল। কিন্তু পরক্ষণেই মুখে গম্ভীরতা এনে জিজ্ঞেস করল, সত্যিই আশুকে ভালোবাসেন নাকি আপনার বাবা হওয়ার ক্ষমতা নেই বলেই আশুকে বেছে নিয়েছেন? আজ থেকে একটা কথা মাথায় ভালো করে গেঁথে রাখুন,
আশু হয়তো নিজেকে ব্যর্থ বলে দাবি করে, তবে ব্যাপারটা এমন না। তাই আশুকে ব্যর্থ মনে করে যদি ভেবে থাকেন আপনি আশুকে দয়া করবেন, তাহলে এটা কখনো আমরা কেউ মেনে নিব না। নীলের কথায় রৌদ্রর চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। দু হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে নিজের রাগ সংযত করার চেষ্টা করল। নীল আর কাসফিয়া উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। দুজনেই রৌদ্রর উত্তরের অপেক্ষা করছে। রৌদ্রর নিজের ঠোঁটে এক কৃত্রিম হাসির রেখা টেনে বলল, প্রথমত, আরু আমার ভালোবাসা, কোনো পণ্য দ্রব্য নয় যে আমি বেছে নিব। আরু আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমার একমাত্র ভালোবাসা আরু। ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চাই, বেছে নিতে চাই না। দ্বিতীয়ত, আমি আরুকে কখনো ব্যর্থ মনে করিনি। আমি আরুকে ভালোবেসে আপন করতে চাই, দয়া করে না। তোমরা দুজন নিশ্চয়ই আরুকে অনেক ভালোবাসো, তাই না? নীল আর কাসফিয়া মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। তোমরা যদি সত্যিই আরুর ভালো চাও, তাহলে আমি এখন যা বলবো তা কখনো তোমরা আরুরকে বলতে পারবে না। কি? রাজি তো আমার কথায়? কাসফিয়া একটা শুকনো ঢোক গিলে নীলের দিকে তাকালো। নীল চোখের ইশারায় সম্মতি জানাতেই কাসফিয়া নিম্ন স্বরে জিজ্ঞেস করল, কি কথা বলুন? রৌদ্র পেছনের দিকে হেলান দিয়ে কিছুটা সময় চুপ থেকে বলল, আমি আরুর সমস্যাটা নিয়ে ডক্টরের সাথে অনেক আগেই কথা বলেছিলাম। ডক্টর বলেছে আরুর তেমন কোনো প্রবলেম নেই, হরমোনের প্রবলেম আছে, আর সেই কারণেই হয়তো গর্ভধারণের ক্ষমতা একটু কম। তবে আরুর মা হওয়ার চান্স আছে, হয়তো রিস্ক আছে, কিন্তু চিকিৎসা করলে সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর আমি যতটুকু বুঝলাম আরু ভেবেই নিয়েছে ও কখনো মা হতে পারবে না। নিজেকে সবার কাছে ব্যর্থ বলে দাবি করছে। নিজেকে গুটিয়ে নিয়েছে এই সুন্দর জীবন থেকে। শুধুমাত্র ভবিষ্যতে মা হতে না পারলে আশেপাশের মানুষ কষ্ট পাবে, সমাজের মানুষ তিক্ত কথা বলবে, সেই ভয়। রৌদ্র থেমে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর থাকা কফির মগে এক চুমুক দিয়ে নীলের দিকে তাকাল। দুজনের চোখে প্রচণ্ড আগ্রহ দেখা যাচ্ছে। অপেক্ষা করছে রৌদ্রর কথা বলার জন্য। আমি যখন আরুকে বিয়ের কথা বলি তখন আমাকে এইসব নানানরকম কথা বলে বিয়ের জন্য না করে দিয়েছিল। তবে কিছুটা সময় চুপ থেকে নিজেকে সামলিয়ে নিয়েই কথাটা বলেছিল। আর আমি তখনই বুঝে গেছি আরু নিজের মনে একটু হলেও আমাকে জায়গা দিয়েছে। আর এই জন্যই আমাকে প্রত্যাখ্যান করার আগে নিজের মনকে প্রত্যাখ্যান করেছে আমার প্রতি কোনো প্রকার অনুভূতি অনুভব করতে। আরুর চুপ থাকার মধ্যেও অজস্র কথা লুকিয়ে থাকে, সেটা আমি বুঝতে পারি, অনুভব করতে পারি আরুর চুপ থাকা। আর আমাদের দুজনের ভালোর জন্যই আমি আরুকে ঠকাচ্ছি। নীল অতিমাত্রায় উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, ঠকাচ্ছেন মানে? কিভাবে ঠকাচ্ছেন আশুকে? হ্যাঁ, আমি আরুকে ঠকাচ্ছি, তবে এতে বিন্দুমাত্র আক্ষেপ আমার নেই। রৌদ্র কফির মগ তুলে এক চুমুক দিয়ে শান্ত চোখে নীল আর কাসফিয়ার দিকে তাকাল। তাদের চোখে মুখে কৌতূহলের ছাপ। চোখে ফুটে উঠেছে জানার তীব্র আগ্রহ। রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার যতটুকু ধারণ আরু অন্য কারো কষ্টের কথা শুনলেই অস্থির হয়ে পড়ে। এমনকি অন্য কারো মন খারাপে আরু নিজেও মন খারাপ করে ফেলে। তাই আমি জানতাম আমি বাবা হতে অক্ষম, এই কথা শুনে আরু মন খারাপ করে ফেলবে, আমার জন্য কষ্ট পাবে, এমনকি আমার এই কথাটা নিয়ে এতটাই মন খারাপ করবে যে আরু এটাও যাচাই করবে না আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। রৌদ্রর কথা শুনে নীল আর কাসফিয়া দুজনের চোখ বিস্ময়ে গোলাকৃতি হয়ে গেল। নীল জোরালো কণ্ঠে জিজ্ঞেস, আপনি আরু মানে আমাদের আশুকে মিথ্যা কথা বলেছেন? রৌদ্র সহজ গলায় উত্তর দিল, এটা ছাড়া আর কোনো উপায় রাখেনি আরু। কাসফিয়া কিছুটা নেড়েচেড়ে বসল। খানিকটা ইতস্ততভাবে বলল, আপনি নিজেকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলেছেন কেন? আপনি কি বুঝতে পারছেন আপনি কত বড় একটা বিষয় নিয়ে মিথ্যে বলেছেন?
রৌদ্র ঠোঁটের কোণে এক তৃপ্তিদায়ক হাসির রেখা টেনে বলল, এটা তেমন কোনো বড় কথা না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ভালোবাসা। আর আমার ভালোবাসা মানেই আরু। তার মানে আরু হচ্ছে এখন আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। আরুর মনে আমার জন্য অনুভূতি আছে সেটা জেনেও কিভাবে আমি ওর প্রত্যাখ্যান গ্রহণ করি তোমরাই বল। আরু মা হতে পারল কি পারল না এই তুচ্ছ কারণে আমি আমার ভালোবাসা থেকে পিছিয়ে যাব ওটা কাপুর সেই রৌদ্র নয়। আমি জানি প্রতিটি মেয়েই চায় মা হতে। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হল নিজের সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারা। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আরুও সেই সুযোগটা পাবে। আরু নিজের সমস্যাটাকে যতটা বড় করে দেখছে সমস্যা পুরোপুরি তার উল্টো। সামান্য চিকিৎসার মাধ্যমেই এই প্রবলেম ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক আমি এসব নিয়ে ভাবতে চাই না। এখন তোমাদের কাছে একটাই অনুরোধ আমার এই কথাগুলো যেন আমাদের তিনজনের মধ্যেই থাকে। রৌদ্রর কথা শুনে কাসফিয়ার চোখ পানিতে চিকচিক করে উঠল। কাসফিয়ার বলা সেই রাজকুমারকে এখন নিজের সামনে দেখে খুশিতে চিকচিক করে উঠেছে তার চোখ। কাসফিয়া রৌদ্রর চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে আরশির প্রতি তার অসীম ভালোবাসা। এইটাই সেই রাজকুমার যে কিনা সকল বাধা বিপত্তি পেরিয়েই আরশিকে তার রাজকুমারীর করে নিয়ে যাবে। নিজের কাল্পনিকতাকে এভাবে বাস্তবিক রূপ পেতে দেখে কাসফিয়ার খুশি উপচে পড়তে চাইছে সুখের অশ্রুপাত হয়ে। নীল চুপচাপ চেয়ার ছেড়ে রৌদ্রর কাছে গিয়ে দাঁড়াল। রৌদ্রর সাথে সাথে দাঁড়িয়ে গেল। কিছুটা ভ্রু কুঁচকে নীলের দিকে তাকাতেই নীল ঝড়ের বেগে রৌদ্রকে জড়িয়ে ধরল। রৌদ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। নীল এভাবে হুট করেই তাকে জড়িয়ে ধরবে সেটা রৌদ্র বুঝতে পারেনি। নীল খানিকটা আবেগী কণ্ঠে বলল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আশুর জীবনে আসার জন্য। আশুকে আপনার থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারবে না তা আমি বুঝে গেছি। আমরা সবাই আশুকে নিয়ে ভয় ছিলাম কিন্তু এখন বিন্দুমাত্র ভয় নেই। আমার বিশ্বাস আপনি আশুকে সারা জীবন আগলে রাখবেন। রৌদ্র মুচকি হেসে নীলের পিঠে আস্তে আস্তে চাপড় মেরে বলল, এবার তোমরাও আমাকে একটু হেল্প কর। তোমাদের ফ্রেন্ড তো খুব বাজি মেয়ে, আমার কাছে নিজেকে ধরা দিতেই চায় না। নীল রৌদ্রকে ছেড়ে দিয়ে দুষ্টামি করে বলল, আপনি আশুকে পটানোর কাজ চালিয়ে যান, আর আপনাদেরকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। কথাটা বলেই নীল উচ্চস্বরে হেসে উঠল। নীলের সাথে সাথে রৌদ্র আর কাসফিয়াও তাল মিলিয়ে হেসে যাচ্ছে। রেস্টুরেন্টের চারপাশের টেবিলের কয়েক জোড়া উৎসুক চোখ তাদের তাকিয়ে আছে। কাসফিয়া আশেপাশে তাকিয়ে কিছুটা বিব্রত হয়ে নীলকে চাপা কণ্ঠে বলল, নীল হাসি বন্ধ করে চুপচাপ বসে পড়। আশেপাশে তাকিয়ে দেখ সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। কাসফিয়া কথা শুনে রৌদ্র আর নীল হাসি থামিয়ে চারদিকে এক নজরে চোখ বুলিয়ে নিল। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি বোধ করছে। রৌদ্র আর নীল একে অপরের দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিয়ে আবারও নিজেদের জায়গায় বসে পড়ল। শেষ বিকেলের শান্ত শীতল পরিবেশ। পশ্চিম আকাশে ক্লান্ত হয়ে ঢলে পড়া সূর্যের রক্তিম আভা। কিছুটা সময় পরপর বয়ে যাওয়া ধমকা হাওয়া সব মিলিয়ে আরশির মন বারবার প্রকৃতির মাঝে হারিয়ে ফেলছে। একাকিত্বের সময় এই প্রকৃতিই তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে। কাসফিয়া বাসায় না থাকায় আরশি একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। নিজেকে বিলিয়ে দিচ্ছে প্রকৃতির মুগ্ধতার মাঝে। নিস্তব্ধতা ঘিরে ধরেছে আরশির চারপাশে। পাখিগুলো আজ কেমন যেন চুপচাপ হয়ে আছে, কোনো কিচিরমিচির শব্দ করছে না। আরশি এক মনে তাকিয়ে পশ্চিমা আকাশের এই রক্তিমা আভাগুলোর কালো হয়ে যাওয়া দেখেছে। এই পাশের বারান্দা এখানে চুপচাপ দাঁড়িয়ে কি করছ? আচমকা নির্বাণের কণ্ঠ শুনে আরশি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আরশি গোলগোল চোখ দিয়ে নির্বাণের দিকে তাকাতেই নির্বাণ বলল, উফ পাশের বারান্দা, আমাকে এত ভয় পাও কেন বলো তো?
আমি রোদ ভাইয়ের মতো এত গম্ভীর আর রাগী না, তাই আমাকে ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমাকে নিজের ফ্রেন্ড মনে করতে পারো। আরশি ভ্রু কুঁচকে নির্বাণের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, এভাবে আচমকা ডাক দিল তো ভয় পাবই। তুমি নিজেই তো গভীর ভাবনায় ডুবেছিলে, তাই আমার উপস্থিতি টের পাওনি, এটা কি আমার দোষ? আরশির ভ্রুজোড়া আগের চেয়েও কিছুটা কুঁচকে এলো। নির্বাণের সামনাসামনি দাঁড়িয়ে বলল, আপনিও আপনার রোদ ভাইয়ের মতো কথা প্যাঁচান। যাই হোক, এসব বাদ দিয়ে আপনার সম্পর্কে কিছু বলুন, পরিচিত হই। নির্বাণ একটা অমায়িক হাসি দিয়ে বলল, বাহহ, ভাবি না মানে? তুমি তো দেখছি আমার স্বাভাবিকভাবেই কথা বলছ। ভালো লাগলো দেখে। আমি নির্বাণ হাসান নীর, বাবা মায়ের একমাত্র ছেলে আর রোদ ভাইয়ের একমাত্র মামাতো ভাই। এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে। এবার তুমি বলো। নির্বাণের কথায় আরশি বিস্মিত হয়ে বলল, কি হহ, আপনি মাস্টার্স ফাইনাল দিবেন? নির্বাণ মাথা দুলিয়ে হ্যাঁ জানাল। আরশি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আমি ভেবেছিলাম আপনি আমার বয়সী হবেন। আপনার কথাবার্তা আর চালচলন দেখে তো মনে হয় আপনি আমার থেকেও ছোট। নির্বাণ সরু চোখে আরশির দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখেও আমার মনে হয়েছে তুমি বাচ্চা মেয়ে। নির্বাণের কথা শুনে আরশি হেসে দিল। আরশির সঙ্গে তাল মিলিয়ে নির্বাণও হাসতে লাগল। আচ্ছা, তাহলে এখন আপনার কি প্ল্যান রৌদ্র ভাই? আশুকে কিভাবে লাইনে আনবেন? নীলের কথায় রৌদ্র কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, তোমাদের ফ্রেন্ড লাইনে না আসলেও ওকে লাইনে কিভাবে আনতে হবে তা আমার খুব ভালো করে জানা আছে। কালকের দিনটা শুধু অপেক্ষা করব, তারপর সব আমার মতো হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে। কথাগুলো বলেই রৌদ্র একটা রহস্যময়ী হাসি দিল। কাসফিয়া একটা শুকনো ঢোক গিলে বলল, মানে কি করবেন? আজ সময় নেই, পরে সব জানিয়ে দিব। তোমরা দুজন শুধু আমাকে একটু হেল্প করো, তাহলেই হবে। বাকি আমি ম্যানেজ করে নিব। নীল রৌদ্রকে আশ্বস্ত করে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার কথা মতোই সব কাজ করব। আচ্ছা, তাহলে আজ উঠছি। রৌদ্র নীল আর কাসফিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কাসফিয়া চিন্তিত গলায় নীলকে জিজ্ঞেস করল, দোস্ত রৌদ্র ভাই কি করবে রে? যাই করুক না কেন, এতটুকু বিশ্বাস রাখো, আমাদের আশুর কোনো ক্ষতি হবে না। বুঝলি গাধি? নীলের ভ্রুক্ষেপহীন প্রত্যুত্তর শুনে কাসফিয়া অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকাল। নীল কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, উফফ, এত চিন্তা করিস না তো কাসফি। ওনার বলা কথাগুলো মনে মনে ভাব, সব চিন্তা এমনিতেই গায়েব হয়ে যাবে। কাসফিয়া কিছুটা সময় চুপ থেকে মুখে হাসি ফুটিয়ে বলল, আচ্ছা চল এখন। আশু বাসায় একা। আরশি নির্বাণের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে আর রৌদ্র আবছা আলোয় আরশির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আরশিকে আগে কখনো তার সামনে এতটা হাসিখুশি থাকতে দেখেনি। সব সময় লজ্জায় আর না হয় অস্বস্তিতে চুপটি মেরে থাকত, কিন্তু আজ কথার ঝুলি নিয়ে বসেছে। অবশ্য নির্বাণের মতো পাজি ছেলের সামনে কেউই চুপচাপ বসে থাকতে পারবে না। আরশি রুম থেকে কয়েকটা চকলেট এনে নির্বাণের দিকে ছুঁড়ে মারল। নির্বাণ একটা চকলেট রৌদ্রর দিকে এগিয়ে দেয়, কিন্তু রৌদ্র এখনো মুগ্ধ হয়ে আরশির দিকে তাকিয়ে আছে। এই যে মুগ্ধ প্রেমিক, একটু ভাবনার জগৎ থেকে ফিরে আসুন। নির্বাণের কথায় রৌদ্র আর আরশি দুজনেই কিছুটা লজ্জা পেল। রৌদ্র নিজেকে সামলিয়ে নিয়ে বলল, তুই দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছিস নির্বাণ। নির্বাণ কিছু ভাব নিয়ে বলল, আমি একদম পারফেক্ট আছি, কিন্তু তুমি দিন দিন বয়স্ক মানুষদের মতো গম্ভীর হয়ে যাচ্ছ। আমি ঠিক বলেছি না পাশের বারান্দা? নির্বাণ আরশির দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকাতেই আরশি একটা মুচকি হাসি বলল,
এই জন্যই তো ওনার নাম অ্যাংরি বার্ড রেখেছি। ভাবি তুমি তো খুব ভালো নাম রাখতে পারো। ভাইয়ের সাথে একদম মিলে গেছে। কথাটা বলেই নির্বাণ ঝংকার তুলে হাসতে লাগল। আরশিও ঠোঁট চেপে হাসছে। নির্বাণ তুই কিন্তু এখন আমার হাতে মায়ের খাবি ফাজিল কোথাকার। রৌদ্রর রাগী কণ্ঠ শুনে নির্বাণ দৌড়ে রুমে চলে গেল। রৌদ্র আরশি দিকে তাকিয়ে বলল, আপনি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করুক, আমি আসছি। রৌদ্র কথা বলে এক মুহূর্ত দেরি না করে নির্বাণের পেছনে ছুটে গেল। আরশি হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের যাওয়ার পথের দিকে। চলবে।